ওয়ালাইকুম সালাম। শোনা যাচ্ছে কিনা একটু জানাবেন, যে শুনতে পাচ্ছেন কিনা। ওকে, ফাইন। দেখেন, আজকে আমরা আগারওয়ালের এরিয়া অধ্যায়টা শুরু করব। ঠিক আছে, এই এরিয়া অধ্যায়ের মধ্যে মোটামুটি সব কিছুই আছে। জ্যামিতি, পরিমিতি, যা দরকার সব অধ্যায় আছে। সেই অধ্যায় থেকে আমরা মোটামুটি অনেকগুলো ক্লাস করব। ঠিক আছে, 6টার মতো ক্লাস করবো এই অধ্যায় থেকে। তো দেখেন, একদম 121 নম্বর ম্যাথে চলে যান। ম্যাথ নাম্বার 121, এরিয়া অধ্যায়ের 121 নম্বর ম্যাথে চলে যান। দেখেন, এটা আসলে বলাটা মানে খুবই টাফ। এখন কথা হচ্ছে যে যদি আপনাদের দরকার হয়, আপনারা যদি ব্যাংকের বিগত সালের প্রশ্নগুলো সমাধান করতে চান, সেটা করতে পারেন। ঠিক আছে, আমি আমি যেমন বলতেও পারেন না যে আমার ব্যাচে ভর্তি হন, অথবা আমি এটাও বলতে পারি না যে আমার ব্যাচে ভর্তি হবেন না। ঠিক আছে, যদি আপনার দরকার হয় যে হ্যাঁ ভর্তি হওয়া উচিত, ফাইন্যান্সিয়াল যদি কোনো ঝামেলা না থাকে, তাহলে ভর্তি হতে পারেন। দেখেন, 121-এ কি বলা হচ্ছে যে দ্য রেশিও অফ দ্য এরিয়া অফ এ স্কোয়ার টু দ্যাট অফ দ্য স্কোয়ার ড্রন অন ইটস ডায়াগোনাল ইজ। বলতেছে যে একটা বর্গের ক্ষেত্রফল এবং এর কর্ণের ওপর আঁকা বর্গের ক্ষেত্রফলের অনুপাত কত। কথা বুঝছেন? আমরা প্রশ্ন সমাধান করব আর সূত্রগুলো দেখব। এখানে বলা হচ্ছে যে একটা বর্গের ক্ষেত্রফল এবং এর কর্ণের উপর অঙ্কিত বর্গের ক্ষেত্রফলের অনুপাতটা কত হবে। কথা বুঝছেন? এখানে বলা হচ্ছে যে একটা বর্গ আছে, তো আমরা একটা বর্গ দাগানোর চেষ্টা করি। দেখেন, ধরে নেন যে এটা হচ্ছে একটা বর্গ। ঠিক আছে, এটা হচ্ছে একটা বর্গ। আমরা কি জানি যে বর্গের প্রতিটা বাহু সমান হয়। বর্গের কি হয়? প্রতিটা বাহু সমান হবে। ভালোভাবে মাথায় ঢুকে নেন, বর্গের প্রতিটা বাহু কি হবে? সমান হবে। অর্থাৎ এই বাহুটার নাম যদি আমরা এ বলি, তাহলে এই বাহুটা এ, এই বাহুটাও এ, এই বাহুটাও এ। ঠিক আছে, অর্থাৎ চারটা বাহুই কি হবে? সমান হবে। এটা গেল একটা বিষয়। তাহলে বর্গের যদি এই চারটা বাহুই সমান হয়, তাহলে বর্গের পেরিমিটার কত বা পরিসীমা কত? আমরা জানি যে চারটা বাহু থাকে বর্গের, তার মানে এই চারটা বাহুর সমষ্টিকেই আমরা কি বলবো? পরিসীমা বলবো। তাহলে বর্গের এই চারটা বাহুকে যদি যোগ দেই, তাহলে আমরা কত পাবো? এই যে 4a পাবো। ঠিক আছে, এরপর আসেন, বর্গের ক্ষেত্রফল কত? বর্গের ক্ষেত্রফল কত? বর্গের ক্ষেত্রফল মানে হচ্ছে যে কোনো একটা বাহুর ওপরে স্কোয়ার। বর্গের ক্ষেত্রফল হচ্ছে যে কোনো একটা বাহুর উপরে স্কোয়ার। যেহেতু প্রতিটা বাহুই সমান, তাহলে এখানে প্রথম একটা বাহু হচ্ছে আপনার এ, এর উপরে যদি আমি বর্গ করে দিই, তাহলে এটা কি হবে? ক্ষেত্রফল হয়ে যাবে। ঠিক আছে, এখন আসেন বর্গের কর্ণ বা ডায়াগোনাল। এটা এটা সমান সমান কি বলতে পারি? এটা আমরা বলতে পারি যে a√2 অথবা √2a। এখন কথা হচ্ছে যে বর্গের কর্ণ আবার কি? বর্গের কর্ণ মানে হচ্ছে যে ধরেন যে এই কোণা থেকে একদম এই কোণা, এই যে এইটাই হইতেছে বর্গের কর্ণ। ঠিক আছে, এটা পুরোটাই বর্গ। আর এই যে যেটা আমি মাঝখান দিয়ে এই কোণা থেকে এই কোণা পর্যন্ত দেখাইছি, এইটাই হচ্ছে কর্ণ। ঠিক আছে, তো এই কর্ণের মাপ যদি কেউ বের করতে চায় বা এই কর্ণের মাপ কত এটা যদি বলে, তাহলে আমরা বলবো যে বর্গের কর্ণ হচ্ছে a × √2 অথবা √2 × a। ঠিক আছে, মোটামুটি আমাদের ব্যাংকের পরীক্ষায় যেই প্রশ্নগুলো আসবে, সাধারণত এই জিনিসগুলাই জিজ্ঞাসা করবে। ঠিক আছে, এর বাইরে কোনো কিছু
জিজ্ঞাসা করবে না। তো এই তিনটা জিনিস একদম মাথায় সেট করে নেন। সো এই 121 নম্বরে কি বলতেছে যে এই যে একটা বর্গ, এই বর্গের ক্ষেত্রফল তাহলে এই যে বর্গ, এই বর্গের বাহুর দৈর্ঘ্য এ, তাহলে ক্ষেত্রফল কত? এই যে স্কোয়ার, ঠিক আছে, স্কোয়ার অনুপাত বলতেছে যে এই যে বর্গের কর্ণটা আছে, বর্গের কর্ণ, তাহলে বর্গের কর্ণ কত? আমরা বলছি যে ভাই √2a। বলতেছে যে এই বর্গের কর্ণের ওপরে যদি আপনি আরেকটা কি বলেন বর্গ দাগান, অর্থাৎ যদি সিস্টেমটা এইরকম হয় যে ধরেন একদম অ্যাকিউরেট মাপ হবে না, বাট দাগানোর ট্রাই করতেছে আর কি, ঠিক আছে। বলতেছে যে বর্গের কর্ণের ওপরে যদি আমরা ঠিক সেমভাবে, এই যে দেখেন এখানে বলা আছে যে কর্ণের ওপর আঁকা বর্গের ক্ষেত্রফলের অনুপাত, তাহলে এই বর্গের কর্ণের উপরে যদি আমি আরেকটা বর্গ দাগাই, অর্থাৎ এই বাহুটা, অর্থাৎ এই যে কর্ণ, এইটা যদি √2a হয়, তাহলে এই বাহুটাও কি হবে? √2 × a। এই বাহুটাও কত হবে? √2 × a। এই বাহুটাও কত হবে? √2 × a হবে না? কারণ বর্গের প্রতিটা বাহু কি হবে? সমান হয়ে যাবে। বর্গের প্রতিটা বাহু সমান। তো আমাকে প্রশ্নে জিজ্ঞাসা করছে যে এই যে সাদা বর্গ আর এই যে নীল বর্গ, এই দুইটার ক্ষেত্রফলের অনুপাত কত? তো সাদা বর্গের একটা বাহুর দৈর্ঘ্য হচ্ছে এ, তাহলে ক্ষেত্রফল কত? স্কোয়ার। এখন এই যে নীল বর্গ, এই নীল বর্গের একটা বাহুর দৈর্ঘ্য কত? √2a। তাহলে এইটার ক্ষেত্রফল কত হবে? আপনি বলবেন যে ভাই √2a, এইটার উপরে স্কোয়ার করে দেন, তাহলে আপনার কাজ শেষ। বোঝা গেছে? এখন খেয়াল করেন আমরা এখানে কি লিখতে পারি, তাহলে এখানে স্কোয়ার স্কোয়ারই থেকে যাবে, এখানে এই যে বর্গ করার কারণে রুটটা উঠে যাবে, তাহলে এখানে শুধু কে হবে? 2a² হয়ে যাবে। এখন খেয়াল করেন এই স্কোয়ার আর এই স্কোয়ার কেটে যাবে, কেটে গেলে এই পাশে 1 থাকবে আর এই পাশে কত থাকবে? 2 থাকবে। তার মানে এই যে বর্গ আর বর্গের কর্ণের ওপর অঙ্কিত অন্য একটা বর্গের ক্ষেত্রফলের অনুপাত হচ্ছে এই 1:2। বোঝা গেছে কিনা, বুঝতে পারছেন কিনা? দুইটাই হোয়াইট হলে বুঝতে পারবেন না তো, দুইটা হোয়াইট হলে বুঝতে পারবেন না বিষয়গুলো। 123-এ চলে যান। 123। দেখেন 123-এ কি বলা হচ্ছে যে ইফ এ স্কোয়ার অফ এরিয়া a/2 is cut off from a given square of area a, then the ratio of diagonal of the cut off square to that of the given square is। বলতেছে যে এ ক্ষেত্রফল বিশিষ্ট একটা বর্গ হতে a/2 ক্ষেত্রফল বিশিষ্ট একটা বর্গ কেটে নেওয়া হলো। কথা বুঝছেন? বলা হচ্ছে যে এ ক্ষেত্রফল বিশিষ্ট একটা বর্গ হতে a/2 ক্ষেত্রফল বিশিষ্ট একটা বর্গ কেটে নেওয়া হলো। নতুন বর্গ এবং পুরাতন বর্গের কর্ণের দৈর্ঘ্যের অনুপাত কত? নতুন যেই বর্গ আর পুরাতন যেই বর্গ, এই দুইটা বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্যের অনুপাত কত হবে এটা জিজ্ঞাসা করছে। ভাই মানে সিম্পল একটা জিনিস, ঠিক আছে, সিম্পল একটা জিনিস আপনি এইভাবে চিন্তা করতে পারেন। আপনি এইভাবে চিন্তা করেন যে আমরা যে কোনো দুইটা বর্গ ধরি, ঠিক আছে, যে কোনো দুইটা বর্গ ধরেন যে একটা বর্গ বড়, আহা, আচ্ছা শেপ কি আছে ধরেন তো, বর্গের শেপ আছে,
ধরেন যে এটা একটা বর্গ নিলাম, ঠিক আছে, এটা একটা বর্গ, আমরা সেমভাবে আরেকটা বর্গ নিব, বাট এইটার চেয়ে একটু বড়, এটার চেয়ে একটু বড়, ঠিক আছে। তাহলে খেয়াল করে দেখেন, একটু মনোযোগ দেন, এই বর্গটা একটু ছোট না, এই বর্গটা ছোট আর এই বর্গটা বড় না, বড়। তো বলতেছে যে এই যে আপনি দুইটা বর্গ নিলেন, এই যে আপনি দুইটা বর্গ নিলেন, তো এই যে বড় বর্গটা এটাকে আমরা বলবো পুরাতন, এটা হচ্ছে পুরাতনটা, আর এইটা হইতেছে নতুন বর্গ, ঠিক আছে। এই পুরাতন বর্গের, এই পুরাতন বর্গের প্রতিটা বাহুর দৈর্ঘ্যকে যদি আমি এ ধরি, যে এইটা হয়ে এইটা হয়ে এইটা হয়ে ধরলাম, আর এই যে আমার নতুন যেই বর্গটা, নতুন যেই বর্গটা অর্থাৎ ছোট যেই বর্গটা, তার প্রতিটা বাহুর দৈর্ঘ্যকে যদি আমি বি বি এবং বি করে ধরি, ঠিক আছে, বি বি করে ধরলাম। এখন খেয়াল করে দেখেন, আমাকে বলেই দিচ্ছে যে এ ক্ষেত্রফল বিশিষ্ট একটা বর্গ হতে a/2 ক্ষেত্রফল বিশিষ্ট একটা বর্গ কেটে নেওয়া হলো। অর্থাৎ এই কথাটা বলতে বোঝানো হচ্ছে যে এই যে বড় বর্গটা আমরা দেখতে পাচ্ছি, এই বড় বর্গ অর্ধেক কেটে যদি এই ছোট বর্গ গঠন করা হয়, অর্থাৎ এই বড় বর্গের অর্ধেক নিয়ে এই ছোট বর্গটা আমরা গঠন করছি। এবং প্রশ্নে বলেই দিচ্ছে যে এই যে বড় বর্গ, এইটার ক্ষেত্রফল কত। আপনি বলবেন যে বর্গের বাহুর দৈর্ঘ্য যেহেতু এ, তাহলে ক্ষেত্রফল হবে এ স্কোয়ার। তাহলে আমাদের এখানে যেটা স্কোয়ার, প্রশ্নে সেটাকে কত বলতেছে, এ ক্ষেত্রফল বিশিষ্ট, অর্থাৎ এ বলতেছে। আবার খেয়াল করেন, এই যে নতুন যেই ক্ষেত্র, নতুন যেই বর্গটা, নতুন যেই বর্গটা, সেটার বাহুর দৈর্ঘ্য কত, বি। আমরা যদি বলি যে এটার ক্ষেত্রফল কত, আপনি বলবেন যে ভাই বি স্কোয়ার। আর প্রশ্নে কত, প্রশ্নে তো বলেই দিছে যে এই ক্ষেত্রফলের অর্ধেক, অর্থাৎ বড়টার অর্ধেক কেটে নিয়ে, তাহলে বড়টার ক্ষেত্রফল যদি এ হয়, তাহলে এই ছোটটার ক্ষেত্রফল কত, a/2। ওকে, গেল। এখন খেয়াল করেন, তাহলে আমাদেরকে বলছে যে ভাই এই কর্ণ যেটা, এখানে কর্ণ যেটা হবে, হ্যাঁ, এখানে কর্ণ যেটা হবে, অর্থাৎ এই যে কর্ণটা, এই কর্ণটা, এই দুইটা বর্গের, এই দুইটা কর্ণের অনুপাত কত এটা বের করতে হবে। এই দুইটা বর্গের দুইটা যে কর্ণ দেখা যাচ্ছে, এই কর্ণের অনুপাত বের করা লাগবে। তাহলে আমরা কি জানি যে এইটার কর্ণ কত হবে, √2a হবে, আর এইটার কর্ণ কত হবে, √2b হবে। বোঝা যাচ্ছে কি সাদা দিয়ে, সাদা দিয়ে ভালোভাবে বোঝা যাচ্ছে না, জ্যামিতি পড়ানোর সময় একটা ঝামেলা, বুঝছেন, জ্যামিতি পড়ানোর সময় এটা একটা ঝামেলা। আচ্ছা, এটা দিয়ে বোঝা যায় কিনা দেখেন তো। খেয়াল করেন, এই যে আমাদের দুইটা বর্গের কর্ণ, এইটা একটা কর্ণ, এইটা একটা কর্ণ, আর হচ্ছে এই যে এইটা একটা কর্ণ, এই দুইটা কর্ণ আমরা কি ধরে নিলাম, √2a আর হচ্ছে √2b। তাহলে প্রশ্নে যেহেতু আমাকে বের করতে হবে যে এই দুইটা কর্ণের, এই যে দুইটা কর্ণ, এই দুইটা কর্ণের অনুপাতটা কত, এই দুইটা কর্ণের অনুপাত আমাকে বের করা লাগবে। তাহলে খেয়াল করে দেখেন, কর্ণের অনুপাত বের করতে গেলে কর্ণের দৈর্ঘ্য লাগবে। সো কর্ণের দৈর্ঘ্য যদি বের করতে চাই, তাহলে বর্গের বাহুর দৈর্ঘ্য লাগবে। তাহলে বর্গের বাহুর দৈর্ঘ্য কত বলা আছে, এ বলা আছে। তাহলে এই এ সমান সমান কত বলতে পারি, আপনি বলবেন যে ভাই √a, এ সমান সমান কত হবে, √a। আবার যদি এখানে আসেন, তাহলে এখানে এই বি সমান সমান কত হবে, আপনি বলবেন যে √a/2 হবে, √a/2। কারণ কর্ণ বের করতে গেলে এই যে বির দৈর্ঘ্য লাগবে, আর এই কর্ণ বের করতে গেলে এর দৈর্ঘ্য লাগবে, ঠিক আছে। তাহলে আমরা মোটামুটি এর মানটা পেয়ে গেছি। তাহলে খেয়াল করেন, আমাকে বলছে যে ভাই নতুন বর্গ আর হচ্ছে এই যে পুরাতন বর্গ, এই দুইটার কর্ণের অনুপাত বের করো। তাহলে নতুন বর্গের কর্ণ হচ্ছে এই যে √2b, আর পুরাতন কর্ণের বর্গ, কর্ণের ইয়ে হচ্ছে মাপ হচ্ছে √2a। তাহলে বির মানটা আমরা জানি কত, এই যে খেয়াল করেন, √2 ইন্টু √a/2, ঠিক আছে। আর এইটা আমরা কি জানি যে √2 ইন্টু এই যে এর মান কত, এই যে √a, √a। তাহলে খেয়াল করেন, এই রুট আর এই রুট কেটে দিতে পারি না, কেটে দিতে পারি, কেটে দিলাম। কেটে দেওয়ার পরে এখন আমরা এখানে কি করতে পারি, আমরা যদি
বর্গ করে দেই উভয় পাশকে, এটার উপরেও যদি আমরা বর্গ করি, এটার উপরেও যদি আমরা বর্গ করি, তাহলে এখানে কত পাওয়া যাবে? a/2 পাওয়া যাবে। আর এখানে কত পাওয়া যাবে? এ পাওয়া যাবে না? এ পাওয়া যাবে, এ পাওয়া যাবে। তাহলে এখন খেয়াল করেন, এই পাশে একে আমি অ্যাজ ইট ইজ রেখে দিলাম, আর এই দুইয়ের সাথে এই একে গুণ করে দিলাম, তাহলে a/2 হয়ে গেল। এ আর এ যদি কেটে যায়, তাহলে এই পাশে থাকবে কে? 1 থাকবে। আর এই পাশে থাকবে কে? 2 থাকবে না? তাহলে এই যে নতুন বর্গক্ষেত্র আর পুরাতন বর্গক্ষেত্র, এই দুইটার কর্ণের যে অনুপাত, সেটা কত হবে ভাই? এই যে 1:2 হবে। না না, এখানে ভুল করলাম কোথায় দেখেন তো, এখানে কোথাও ভুল করছি। এখানে কোথাও এখানে কোথায় ভুল করলাম দেখেন তো, এখানে এক জায়গায় ভুল হয়েছে। এখানে কোথায় জানি ভুল করলাম দেখেন তো একটু, এখানে কোথায় জানি ভুল করছি। ওয়েট, তাহলে এখানে √a/2, ওকে ফাইন। তাহলে এই যে √2 ইন্টু বির মানটা কত? দেখেন বির মানটা হচ্ছে √a/2। আর এখানে পুরাতনটা কত? পুরাতনটা হচ্ছে √2 ইন্টু √a। ঠিক আছে, √2 ইন্টু √a। দেখেন তো কোথায় ভুল করতেছি, তো ধরতে পারতেছি না। এখানে একটা জায়গায় ভুল হচ্ছে, কোথায় সেটা দেখেন তো একটু। আচ্ছা দেখেন, বুঝতে পারছি। দেখেন এইটা পুরোটাকেই বর্গ করতে হবে, এটা পুরোটাকে বর্গ বর্গ করতে হবে, কারণ এই পুরোটাই তো হচ্ছে কর্ণ। ঠিক আছে, এই জায়গাটাতে আমরা ভুল করছি, এই জায়গাটাতে। এখানে √2 ইন্টু বি মানে হচ্ছে পুরোটাই যেহেতু বর্গ, তার মানে মানে কর্ণ, তার মানে এইটাকে আমাকে পুরোটাই বর্গ করতে হবে। এই জায়গাটাতে আমরা ভুল করতেছিলাম, এইটাকে পুরোটাই বর্গ করতে হবে, কারণ আমি এখান থেকে চাচ্ছিলাম যে রুটকে উঠায় দেওয়ার জন্য। ঠিক আছে, এই রুটকে আমি উঠায় দেওয়ার চেষ্টা করতেছিলাম, যে এখান থেকে আমরা রুটকে উঠায় দিব। রুটকে উঠায় দিলেই আমাদের কাজ শেষ হয়ে যাবে। তাহলে এখান থেকে আমরা বলতে পারি যে ভাই 2 ইন্টু a/2 থাকতেছে, 2 ইন্টু a/2 থাকতেছে। আর এখানে কত? আচ্ছা, কেউ ধরতে পারেন কিনা দেখেন তো। আমি এখানে একটা সিলি মিস্টেক করতেছি, এটা বুঝতে পারতেছি, কিন্তু কোথায় ভুল হচ্ছে এটা আমি বুঝতে পারতেছি না। ধরতে পারতেছেন কেউ? হ্যাঁ, পুরোটার উপর রুট, a/2 পুরোটার উপর রুট, বর্গ করে দিলাম। বর্গ করে দিলে এখানে 2 তো অ্যাজ ইট ইজ থেকে যাবে না, 2 অ্যাজ ইট ইজ থেকে যাবে, আর ওখানে a/2 চলে আসবে, আর এখানে √2a, তাহলে 1:2 হয়। কিন্তু উত্তর তো 1:2 না, উত্তর 1:√2 দেওয়া আছে। আচ্ছা, এটা একটু আমরা পরে দেখি, দুই পাশে বর্গগুলো কেটে গেলে 1 হবে। দাঁড়ান, এটা একটু আমরা পরে দেখি, এখানে কোথায় যেন একটা সিলি মিস্টেক করতেছি, এটা এখন আমার মাথায় ঢুকতেছে না। এটা একটু পরে দেখি, হ্যাঁ।
পরেরটাতে চলে যান তো, এটা একটু পরে দেখতেছি। 109-এ চলে যান, এটা পরে দেখতেছি। 109-এ চলে যান, মাথাটা ঠান্ডা হোক, তারপরে ওটা দেখতেছি। 109-এ চলে যান। একশো নয় চলে যান। দেখেন 109 বলা হচ্ছে যে এ ম্যান ওয়াচ ডায়াগোনালি অ্যাক্রস আ স্কোয়ার প্লট অ্যাপ্রক্সিমেটলি হোয়াট ওয়াজ দ্য পার্সেন্ট সেভড বাই নট ওয়াকিং অ্যালং দ্য এজেস। বলতেছে যে একটা বর্গক্ষেত্রের কিনার বা ধার দিয়ে না হেঁটে আড়াআড়ি যদি আপনি হেঁটে যান, অর্থাৎ কর্ণ বরাবর যদি হাঁটেন, তাহলে কত পার্সেন্ট পথ আপনাকে কম হাঁটতে হবে, কত পার্সেন্ট পথ আপনি কম হাঁটবেন। খেয়াল করে দেখেন, এখানেও সেম, যে আমরা যদি একটা বর্গ নেই, আমরা এখানে একটা বর্গ নিলাম। প্রশ্নে বলা হচ্ছে যে ভাই এই যে বর্গটা আমরা নিছি, এই বর্গের আমরা যদি ধার দিয়ে না হাঁটি, ধরেন যে আপনি এখান থেকে হাঁটা শুরু করছেন, আপনার গন্তব্য হচ্ছে এই জায়গাটাতে, ঠিক আছে? কথা বুঝছেন? আপনি হাঁটা শুরু করছেন এই পয়েন্টটা থেকে, আপনার গন্তব্য হচ্ছে এই পয়েন্ট। এখন প্রশ্নে বলা হচ্ছে যে আপনি যদি এই ধার দিয়ে না হেঁটে, গন্তব্য যদি ওইটা হয়, তাহলে আপনি এরকম করে ধার দিয়ে হেঁটে যাবেন। তো প্রশ্নে বলতেছে যে আপনি যদি এইভাবে এই ধার দিয়ে বা কিনারা দিয়ে না হেঁটে যদি একদম ডিরেক্ট কর্ণ বরাবর হেঁটে যান, অর্থাৎ আড়াআড়ি যদি হেঁটে যান, ধার দিয়ে না হেঁটে যদি আপনি এরকম আড়াআড়ি হেঁটে যান, তাহলে আপনার কত পার্সেন্ট পথ কম হাঁটতে হবে, কত পার্সেন্ট পথ আপনি কম হাঁটবেন, এটা জিজ্ঞাসা করছে। এখন খেয়াল করেন ভাই, আমরা যদি ধরে নেই যে এই যে বর্গটা, এই বর্গের প্রতিটা বাহু যেহেতু সমান, তাহলে এ ধরে নিলাম। তাহলে আপনার স্টার্টিং পয়েন্ট যদি এইটা হয় আর এন্ডিং পয়েন্ট যদি এইটা হয়, আপনি যদি কিনারা দিয়ে হেঁটে যান, এই কিনারা দিয়ে যদি হেঁটে যান, তাহলে এখানে পৌঁছাইতে গেলে আপনাকে কত পথ পাড়ি দিতে হবে? আপনি বলবেন যে এই এ আর হচ্ছে এই এ, তাহলে টোটাল কত? আপনি বলবেন যে ভাই 2a মিটার পথ পাড়ি দিতে হবে, 2a মিটার পথ পাড়ি দেওয়া লাগবে। আর আপনি যদি এই কর্ণ বরাবর হেঁটে যান, তাহলে কত পথ পাড়ি দিতে হবে? আমরা জানি যে বর্গের কর্ণ কত? √2a। আপনি যদি কর্ণ বরাবর হেঁটে যান, তাহলে এখান থেকে এখান পর্যন্ত আপনার দূরত্ব কত? এই যে √2a। এখন জিজ্ঞাসা করছে যে ভাই যদি আপনি কোণা বরাবরই হেঁটে যান, কর্ণ বরাবরই হেঁটে যান, তাহলে কত পার্সেন্ট পথ আপনাকে কম হাঁটতে হবে, কত পার্সেন্ট পথ কম হাঁটতে হবে? তাহলে একটা জিনিস একটু মাথায় রাখেন, মানে এই জিনিসটা সবসময় লাগবে, সেটা হচ্ছে √2, এটার ভ্যালু হচ্ছে 1.41, ঠিক আছে? √2 সমান সমান কত? 1.41। তাহলে √2 সমান সমান যদি 1.41 হয়, তাহলে √2-র মান বসান 1.41a, 1.41a। তাহলে কত কম হাঁটতে হবে আপনাকে একটু খেয়াল করেন, কত হাঁটতে হবে? আপনি বলবেন যে আপনি যদি কিনারে দিয়ে হাঁটতেন তাহলে 2a হাঁটতেন। আপনি যেহেতু মানে কর্ণ দিয়ে হাঁটতেছেন, তখন আপনি হাঁটতেছেন কত? 1.41a হাঁটতেছেন। তাহলে এখানে কম হাঁটতেছেন কত? এখানে কম কত হাঁটতেছেন? আপনি বলবেন যে ভাই 2 থেকে আপনি 1.41 বিয়োগ করে দেন। তো 2 থেকে 1.41 বিয়োগ করে দিলে আমরা এখানে পেয়ে যাব কত? 0.59a পেয়ে যাব। তো আমাকে যেহেতু একটা অ্যাপ্রক্সিমেট ভ্যালু বের করতে বলছে, অ্যাপ্রক্সিমেট ভ্যালু, তাই আমরা এই 59কে আমরা ধরে নেব কি এটা 60-এর সর্বসম, বা অ্যাপ্রক্সিমেট এটাকে ধরে নেব যে এটা হচ্ছে 60-এ, ঠিক আছে? মানে 0.60-এ ধরে নিলাম। এখন খেয়াল করে দেখেন আপনাকে কত কম পথ হাঁটতে হয়েছে, তাহলে এই যে 0.60-এ। তাহলে এই যে 0.60-এ আপনি কম পথ হাঁটলেন, কার সাপেক্ষে? এই যে 2 এর সাপেক্ষে। তাহলে এটা কত পার্সেন্টের সমান হবে এটা জিজ্ঞাসা করছে, এটা কত পার্সেন্টের সমান হবে এটা জিজ্ঞাসা করছে, ঠিক আছে? সো এটা ক্যালকুলেশন করলে এখান থেকে যদি আপনি এই যে 60-এর আগে যে দশমিক, এটাকে যদি উঠায় দেন, তাহলে নিচে কত বসবে? নিচে একটা 100 গুণ করে দিতে হবে। এই এ আর এ কেটে যাবে, এই 100 আর এই 100 কেটে যাবে, 2 এই 60-এর ভিতরে যাবে হচ্ছে 30 বার। তাহলে আপনি পথ হাঁটবেন কত কম?
এই যে 30% কম পথ হাঁটবেন। ঠিক আছে, এই 30% হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর, যে আপনাকে 30% পথ কম হাঁটতে হবে। তিরিশ পার্সেন্ট পথ কম হাঁটতে হবে, এটাই উত্তর। এটা বুঝতে পারছেন ভাই? ওকে, আসেন। 120 নম্বরে চলে যান, ম্যাথ নাম্বার 120। দেখেন, 120-এ কি বলা হচ্ছে যে দ্য ডায়াগোনাল অফ স্কোয়ার ইজ 4√2 সেন্টিমিটার, দ্য ডায়াগোনাল অফ অ্যানাদার স্কোয়ার হুজ এরিয়া ইজ ডাবল দ্যাট অফ দ্য ফার্স্ট স্কোয়ার ইজ। বলতেছে যে একটা বর্গের কর্ণের দৈর্ঘ্য হচ্ছে 4√2 সেন্টিমিটার, প্রথম বর্গের ক্ষেত্রফলের দ্বিগুণ ক্ষেত্রফলের একটা বর্গের কর্ণের দৈর্ঘ্য কত? অর্থাৎ এখানে সেমভাবে দুইটা বর্গ আছে, ঠিক আছে, এখানে দুইটা বর্গ আছে, এটা একটা বর্গ, ঠিক আছে, আবার ধরে নেন যে এটা একটা বর্গ, এটা একটা বর্গ ধরে নেন। তাহলে এই যে দুইটা বর্গ আছে, প্রশ্ন আমাকে বলতেছে যে প্রথম বর্গটার ক্ষেত্রফল যা হবে দ্বিতীয় বর্গটার ক্ষেত্রফল হবে কত? দ্বিগুণ হবে। এবং প্রথম বর্গটার যে কর্ণ সেটা আমাকে দেওয়াই আছে যে 4√2, অর্থাৎ এই যে কর্ণটা দেখা যাচ্ছে, এই যে কর্ণটা দেখা যাচ্ছে এটার দৈর্ঘ্য দেওয়া আছে 4√2, আর এই বর্গের যেটা কর্ণ মানে ক্ষেত্রফল হবে, এই বর্গের ক্ষেত্রফল হবে দ্বিগুণ, কারণ বড়টা যেহেতু, তার মানে বড়টার ক্ষেত্রফলও কি হয়ে যাবে? দ্বিগুণ হবে। তাহলে আমি যদি জাস্ট একটু এইভাবে বোঝানোর ট্রাই করি, যে ধরে নেন যে এই বাহুর দৈর্ঘ্য এ, এটার দৈর্ঘ্য এ, এটার দৈর্ঘ্য এ, এটার দৈর্ঘ্য এ, ঠিক আছে, চারটার দৈর্ঘ্যই তো সমান হবে। এখন এই যে তাহলে কর্ণ তাহলে কত হবে? আপনারা বলবেন যে ভাই বর্গের কর্ণ হচ্ছে √2a, √2a, তাহলে এই √2 এর মানটা প্রশ্নে দেওয়া আছে এই যে 4√2, এটা প্রশ্নে দেওয়া আছে কত? 4√2 দেওয়া আছে, তাই না? তাহলে 4√2 যেহেতু দেওয়া আছে, আপনি এই যে √2 আর এই √2 কেটে দিতে পারেন, তাহলে এ সমান সমান কত হয়ে যাবে? আপনি বলবেন যে ভাই এ সমান সমান 4 হয়ে যাবে। তাহলে এই যে ক্ষেত্রফল, এইটার ক্ষেত্রফল কত? আপনি বলবেন যে ভাই ক্ষেত্রফল জানি না। তাহলে ক্ষেত্রফল বের করার উপায় কি? জাস্ট এইটার উপরে বর্গ করে দেওয়া। 4-এর উপরে বর্গ করে দিলে আমরা কত পাবো? এই যে 16 পাবো, 16 পেয়ে গেলাম। এখন আসেন, এই যে আমার বড় বর্গটা, এই বড় বর্গের এই বাহুর দৈর্ঘ্য বি, এটার দৈর্ঘ্য বি, এটার দৈর্ঘ্য বি, এটার দৈর্ঘ্য বি, তাহলে সবগুলোর দৈর্ঘ্য যদি বি হয় তাহলে আমার এরিয়া কত হবে? আপনি বলবেন যে ভাই বি স্কোয়ার হবে। কত হবে? বি স্কোয়ার হবে। তাহলে প্রশ্নে আমাকে বলছে যে প্রথমটার ক্ষেত্রফল যা হবে দ্বিতীয়টার ক্ষেত্রফল হবে দ্বিগুণ। তাহলে এই যে এই বর্গক্ষেত্রের ক্ষেত্রফল যদি আমার বি স্কোয়ার হয় তাহলে এই 16-র দ্বিগুণ হবে তার মান। তাহলে 16-র দ্বিগুণ কত? 32 না? 32, কারণ এইটার দ্বিগুণ হবে, তাহলে 16-র দ্বিগুণ কত? 32। তাহলে আমরা যদি বলি যে তাহলে বি সমান সমান কত, আপনি বলবেন যে √32, মানে কত হবে? আপনি বলবেন যে এখানে একটু ভাঙা যাক, 16 × 2 করে, তাহলে বি সমান সমান বের হয়ে যাবে কত? 4√2 বের হয়ে যাবে। বির মান কত? 4√2।
এখন আমাকে কি জিজ্ঞাসা করছে যে ডায়াগোনালটা কত হবে। ডায়াগোনাল অর্থাৎ এই যে বড় যে ক্ষেত্রফলটা, এই বড় ক্ষেত্রফলের যেই কর্ণটা এইটা কত হবে। তাহলে আপনি বলবেন যে ভাই প্রতিটা বাহুর দৈর্ঘ্য যেহেতু বি, তার মানে এই কর্ণের দৈর্ঘ্য হবে √2b। √2b, তো বির মান তো আপনি এখানে জানেন যে বির মান তো এই যে 4√2, তাহলে এই যে √2 ইন্টু 4√2, তাহলে এই যে খেয়াল করেন √2 ইন্টু 4 ইন্টু √2, দুইটা √2 গুণ করে দিলে 2 হয়ে যায়, 2 ইন্টু 4 ইজ ইকুয়াল টু কত হয়ে যায়, 8 হয়ে যায় না ভাই, 8 হয়ে যায়। তার মানে এই যে বড় বর্গক্ষেত্রের যেই কর্ণটা সেটা কত হবে, 8 সেন্টিমিটার হবে। ঠিক আছে, 8 সেন্টিমিটার এই প্রশ্নের সঠিক উত্তর। এইটটি এইটে চলে যান, 88, 88। দেখেন এখানে 88তে বলা হচ্ছে যে দ্য পেরিমিটার অফ 5 স্কোয়ারস আর 24 সেন্টিমিটার, 32 সেন্টিমিটার, 40 সেন্টিমিটার, 76 সেন্টিমিটার অ্যান্ড 80 সেন্টিমিটার রেসপেক্টিভলি। দ্য পেরিমিটার অফ অ্যানাদার স্কোয়ার ইকুয়াল ইন এরিয়া টু দ্য সাম অফ দ্য এরিয়াস অফ দিস স্কোয়ারস ইচ। বলতেছে যে বর্গগুলোর ক্ষেত্রফলের সমষ্টির সমান ক্ষেত্রফল বিশিষ্ট বর্গের পরিসীমা কত। কথা বুঝছেন, এখানে 4টা বর্গ দেওয়া আছে, মানে 4টা বর্গের পরিসীমা দেওয়া আছে। আমরা জানি বর্গের পরিসীমা হচ্ছে 4a, তাহলে প্রথমটার মান কত দেওয়া আছে, 24 দেওয়া আছে। এরপরে খেয়াল করেন দ্বিতীয়টা 4 এর মান কত দেওয়া আছে, আপনি বলবেন যে ভাই 32 দেওয়া আছে। তৃতীয় বর্গের পরিসীমা কত দেওয়া আছে, আপনি বলবেন যে ভাই 40 দেওয়া আছে। তারপরে চতুর্থটার পরিসীমা কত দেওয়া আছে, আপনি বলবেন যে 76 দেওয়া আছে। তারপরে একদম পঞ্চমটার পরিসীমা কত দেওয়া আছে, আপনি বলবেন যে ভাই 80 দেওয়া আছে, 80। তাহলে খেয়াল করেন এই 5টা হচ্ছে বর্গ, তাদের পরিসীমা দেওয়া আছে। তাহলে আমরা প্রতিটা বর্গের বাহুর দৈর্ঘ্য বের করতে পারি যে 4 6 কত 24। তাহলে এই যে এ সমান সমান কত হবে, আপনি বলবেন যে ভাই 4 8 32। তারপরে এখানে খেয়াল করেন এ সমান সমান কত, আপনি বলবেন যে ভাই 4 10 40। তাহলে এখানে কত হয়ে যাবে, আপনি বলবেন যে ভাই 4 19 76। তারপরে এখানে কত হবে, খেয়াল করেন 4 20 80 হয়ে যাবে। তার মানে এই যে প্রথম বর্গটার এক বাহুর দৈর্ঘ্য হচ্ছে 6, দ্বিতীয় বর্গটার বাহুর দৈর্ঘ্য 8, তৃতীয় বর্গটার বাহুর দৈর্ঘ্য 10, চতুর্থ বর্গটার বাহুর দৈর্ঘ্য 19, আর পঞ্চম বর্গটার বাহুর দৈর্ঘ্য হচ্ছে 20। এখন প্রশ্নে আপনাকে জিজ্ঞাসা করতেছে যে এই যে 5টা বর্গক্ষেত্র পরিসীমা দেওয়া ছিল সেখান থেকে আমরা বর্গের বাহু বের করছি। তো বলতেছে যে এই 5টা বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের যোগফল যেটা হবে, বলতেছে যে এই 5টা বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের যোগফল যা হবে সেইটা যদি নতুন একটা বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমান হয় তাহলে নতুন বর্গক্ষেত্রের পরিসীমাটা কত হবে। তাহলে খেয়াল করেন, তাহলে এই যে এই প্রথমটার এরিয়া কত হবে, আপনি বলবেন 6 6 36। এই যে দ্বিতীয়টার এরিয়া কত হবে, আপনি বলবেন 8 8 64। তৃতীয়টার ক্ষেত্রফল কত হবে, আপনি বলবেন যে ভাই 10 10 হচ্ছে 100 হয়ে যাবে। চতুর্থটার ক্ষেত্রফল কত হবে, আপনি বলবেন যে 19 19 হচ্ছে 361। পঞ্চমটার ক্ষেত্রফল কত হবে, আপনি বলবেন যে 20 আর 20 গুণ করলে 400। তাহলে এই যে 5টা বর্গক্ষেত্রের ক্ষেত্রফল 36 64 100 361 আর হচ্ছে 400, এই 5টা ক্ষেত্রফলকে যদি আমরা যোগ করি তাহলে যোগফল কত পাবো, 64 36 100 আর 100 200 600 961।
961 পাবো। 961 পাবো। বলতেছে যে এই যে 5টা বর্গক্ষেত্রের ক্ষেত্রফল যোগ করলে যে 961 হচ্ছে, এইটা ধরে নেন নতুন একটা বর্গ আমি আঁকাইছি, নতুন একটা বর্গক্ষেত্র আঁকাইলাম, যে এইটার ক্ষেত্রফলের সমান। এটার ক্ষেত্রফল অর্থাৎ এই যে যেই আমরা এটা দেখতে পাচ্ছি, বর্গক্ষেত্রটা দেখতে পাচ্ছি, এই বর্গক্ষেত্রের যে এরিয়াটা, এই বর্গক্ষেত্রের যে এরিয়াটা, এটা ধরে নেন যে 961 স্কোয়ার মিটার। ঠিক আছে, 961। এখন প্রশ্ন আমাকে জিজ্ঞাসা করছে যে এই যে ক্ষেত্রফল, এই ক্ষেত্রফলটার পরিসীমা কত হবে, তুমি সেটা বের করো। এই বর্গক্ষেত্রের পরিসীমাটা কত হবে সেটা বের করো। তো আমরা তো জানি না যে এই বর্গক্ষেত্রের প্রতিটা বাহুর দৈর্ঘ্য কত। তো আমরা যদি ধরে নেই যে এইটাও এক্স হবে, এইটাও এক্স হবে, এইটাও এক্স হবে, এইটাও এক্স হবে, তাহলে বর্গক্ষেত্রের বাহুর ওপরে যদি আমরা বর্গ করি তাহলে এরিয়া পাবো। সেটা কত? এই যে 961। তাহলে খেয়াল করেন এক্স ইকুয়াল টু কত হবে? 961। তাহলে এক্স ইজ ইকুয়াল টু কত হবে? আপনি বলবেন যে ভাই 31 হবে। আপনি বলবেন কত? 31 হয়ে যাবে। 31। তাহলে খেয়াল করেন এই যে চারটা বাহু, এদের যোগফলই তো হচ্ছে আমার পরিসীমা। তাহলে পরিসীমা কত হবে? আপনি বলবেন যে ভাই 4x হবে। তাহলে এই যে 4 ইন্টু এক্সের মান কত বের করছি? এক বাহুর দৈর্ঘ্য 31 বের করছি। তাহলে এই যে 4 গুণন 31, 4-এর সাথে 31 গুণ করে দিলে এই যে 124 পাওয়া যাবে। এই 124 হচ্ছে এই নতুন বর্গের পরিসীমা। বোঝা গেছে ভাই? বুঝতে পারছেন বিষয়টা? ওকে, 100 নাম্বার ম্যাথে যান। ম্যাথ নাম্বার 100, 100 নাম্বারে চলে যান। দেখেন 100-তে কি বলা হচ্ছে যে ইফ এ রেক্ট্যাঙ্গুলার রোম can be partitioned into two equal square rooms by a partition 7 meters long, what is the area of the rectangular room in square meters? বলা হচ্ছে যে একটা আয়তকার রোম 7 মিটার লম্বা একটা পার্টিশন দ্বারা দুইটা সমান বর্গাকার রোমে ভাগ করা হলো। তাহলে আয়তকার রোমের ক্ষেত্রফল কত? আয়তকার রোমের ক্ষেত্রফলটা কত এটা জিজ্ঞাসা করছে। ঠিক আছে, তাহলে খেয়াল করেন আমরা যদি এখানে একটা আয়তক্ষেত্র দাগালাম, ঠিক আছে, এটা ধরে নেন একটা আয়তকার রোম। ওকে, এই আয়তকার রোমের কথা কি বলতেছে যে এই আয়তকার রোমের, এটা একটা আয়তকার রোম, এখানে আমি একটা পার্টিশন দিব, একটা পার্টিশন দিব। খেয়াল করেন আমি যদি এখানে একটা পার্টিশন দিই একদম মাঝ বরাবর, ধরে নিলাম এটাই মাঝ বরাবর, ঠিক আছে, এখানে ধরেন আমি একটা 7 ফিট লম্বা একটা পার্টিশন দিলাম বা 7 মিটার লম্বা একটা পার্টিশন দিলাম। তাহলে খেয়াল করেন প্রথমে এই জিনিসটা কি ছিল? আয়তক্ষেত্র ছিল। যখন আমি মাঝখানে এই পার্টিশনটা দিয়ে দিছি, মাঝখানে যখন আমি এই পার্টিশনটা দিয়ে দিলাম, তখন আর কি এটা আয়তক্ষেত্র আছে? আয়তক্ষেত্র নাই। প্রশ্ন এটা বলে দিছে যে মাঝখানে পার্টিশন দেওয়ার ফলে দুইটা রোম তৈরি হবে বর্গাকৃতির। ঠিক আছে, প্রথমে রোমটা ছিল আয়তক্ষেত্র মানে আয়তকার। যখন আমি মাঝখানে একটা 7 মিটারের একটা পার্টিশন দিয়ে ফেলছি, তখন দুইটা বর্গাকৃতির আমি রোম পেয়ে গেছি। তো জিজ্ঞাসা করছে যে হোয়াট ইজ দ্য এরিয়া অফ দ্য রেক্টেঙ্গুলার রোম ইন স্কোয়ার মিটার্স। তাহলে ওই আয়তকার রোমের ক্ষেত্রফল কত? ভাই একটা জিনিস মাথায় রাখেন এখানে, যে এই যে আমার পার্টিশনটা, এইটার দৈর্ঘ্য যদি আমার 7 হয়, তাহলে দুইটা যেহেতু বর্গাকৃতির রোম তৈরি হয়ে গেছে, তার মানে এই বাহুটার দৈর্ঘ্য 7, এই বাহুটার দৈর্ঘ্য 7, এই বাহুটার দৈর্ঘ্য 7, এইটার দৈর্ঘ্য 7, এইটারও 7, এইটারও 7, তাই না? সবগুলারই 7-7 করে। তো জিজ্ঞাসা করছে যে যদি তাই হয় তাহলে প্রথমে যে আয়তকার রোমটা ছিল তার ক্ষেত্রফল কত হবে সেটা বের করো।
একটা জিনিস এখানে একটু মনোযোগ দিয়ে শিখে নেন, সেটা হচ্ছে রেক্ট্যাঙ্গুলার বা আয়তক্ষেত্রের যে এরিয়াটা, এইটা হচ্ছে আপনার দৈর্ঘ্যের সাথে প্রস্থকে গুণ করতে হয়। আয়তক্ষেত্রের যে পেরিমিটার বা পরিসীমা, সেটা কিভাবে বের করতে হয়? 2 × L+B, অর্থাৎ দৈর্ঘ্য আর প্রস্থের যোগফলের সাথে 2কে গুণ করতে হয়। আয়তক্ষেত্রে যে ডায়াগোনাল বা কর্ণ, সেটা বের করার উপায় হচ্ছে যে √L² প্লাস হচ্ছে B², অর্থাৎ দৈর্ঘ্যের উপরে বর্গ যোগ প্রস্থের উপরে বর্গ। এই তিনটা জিনিস মাথায় রাখলে আল্লাহর রহমতে পরীক্ষায় আপনি এই রিলেটেড প্রশ্ন সলভ করতে পারবেন। এবং এই যে আপনাদের মেনসুরেশন নিয়ে এত চিন্তা, মেনসুরেশনের প্রশ্নগুলো ম্যাক্সিমামে হবে বর্গক্ষেত্র আর আয়তক্ষেত্র রিলেটেড, এই জন্য এগুলো দিয়ে আগে শুরু করছি। এই তিনটা সূত্রের মাধ্যমে মোটামুটি মানে এই তিনটা সূত্রে এই জিনিসগুলো আপনাকে জিজ্ঞাসা করবে বারবার। তো এই প্রশ্নে আপনাকে জিজ্ঞাসা করছে যে ভাই তাহলে ওই আয়তকার রোমের এরিয়াটা কত, সেটা একটু বের করে দেখান। তাহলে আয়তকার রোমের ক্ষেত্রফল হচ্ছে দৈর্ঘ্য গুণন প্রস্থ। তাহলে খেয়াল করেন ভাই, এই যে এখান থেকে শুরু হয়ে এই যে এখান পর্যন্ত এই পুরোটাই কি দৈর্ঘ্য না? তাহলে এই যে এখান থেকে এখান পর্যন্ত যদি আমার 7 হয়, আবার এই পয়েন্ট থেকে এই পয়েন্ট পর্যন্ত যদি আমার 7 হয়, তাহলে এই পুরোটার দৈর্ঘ্য কত হবে? আপনি বলবেন যে ভাই 7 + 7 = 14 হবে। তার মানে আয়তক্ষেত্রের দৈর্ঘ্যটা কত? এই যে 14। আপনাকে যদি বলি যে প্রস্থ কত, আপনি বলবেন যে ভাই এই যে যেই পার্টিশনটা আপনি দিছেন, এইটার দৈর্ঘ্য যেহেতু আমার 7, তার মানে এই যে আয়তক্ষেত্রের যে প্রস্থটা, এইটাও আমার কতই হবে? 7 মিটারই হবে। তার মানে প্রস্থ কত? 7। তাহলে 7 আর 14 যদি গুণ করে দেই, তাহলে 7 × 14 = 98 বর্গ মিটার পাবো, যেটা হচ্ছে আমার ওই আয়তকার রোমের ক্ষেত্রফল। 98 বর্গ মিটার। একশো তিনে চলে যান, 103। দেখেন 103 নম্বরে কি বলা হচ্ছে যে দ্য পেরিমিটার অফ এ স্কোয়ার ইজ 48 সেন্টিমিটার। বলতেছে যে একটা বর্গের পরিসীমা হচ্ছে 48 সেন্টিমিটার। দ্য এরিয়া অফ এ রেক্ট্যাঙ্গেল ইজ 4 স্কোয়ার সেন্টিমিটার লেস দেন দ্য এরিয়া অফ দ্য স্কোয়ার। বলতেছে যে একটা আয়তক্ষেত্রের ক্ষেত্রফল বর্গের ক্ষেত্রফলের চেয়ে 4 বর্গ সেন্টিমিটার কম। ইফ দ্য লেন্থ অফ দ্য রেক্ট্যাঙ্গেল ইজ 14 সেন্টিমিটার। বলতেছে যে আয়তক্ষেত্রের দৈর্ঘ্য যদি 14 সেন্টিমিটার হয়, দেন ইটস পেরিমিটার ইজ, তাহলে এটার পরিসীমা কত? খেয়াল করেন, প্রশ্নের প্রথম বাক্যটাই বলতেছে যে বর্গের পরিসীমা হচ্ছে 48 সেন্টিমিটার। আমরা জানি যে বর্গের পরিসীমা হচ্ছে 4a, তার মানে এই 4 এর মান কত? 48 সেন্টিমিটার। তাহলে এখান থেকে আমরা বর্গের একটা বাহুর দৈর্ঘ্য বের করতে পারি। এর সমান সমান কত হবে? আপনি বলবেন যে 4 × 12 = 48। তার মানে বর্গের এক বাহুর দৈর্ঘ্য কত? 12। এরপরে বলা হচ্ছে যে এই যে আপনার আয়তক্ষেত্রের যে দৈর্ঘ্য, সেটা কত দেওয়া আছে? 14 সেন্টিমিটার দেওয়া আছে। 14 সেন্টিমিটার দেওয়া আছে। তাহলে খেয়াল করেন, এবং তার আগে একটা কথা বলতেছে যে আমরা যদি এইভাবে লিখি যে স্কোয়ারের যে এরিয়া, স্কোয়ারের এরিয়া কত? আপনি বলবেন যে যে কোনো বাহুর উপরে স্কোয়ার, তাহলে এই স্কোয়ার। আর আমি যদি বলি আয়তক্ষেত্রের বর্গ মানে ইয়েটা কত, এরিয়া কত হবে, আপনি বলবেন যে ভাই দৈর্ঘ্য গুণন প্রস্থ, দৈর্ঘ্য গুণন প্রস্থ। তাহলে আমরা যদি দৈর্ঘ্যটাকে এ ধরি আর প্রস্থটাকে যদি বি ধরি, তাহলে ক্ষেত্রফল কত হবে? এ বি হয়ে যাবে না? এই প্রশ্নে আপনাকে বলা হচ্ছে যে দ্য এরিয়া অফ এ রেক্ট্যাঙ্গেল ইজ 4 স্কোয়ার সেন্টিমিটার লেস দেন দ্য এরিয়া অফ দ্য স্কোয়ার। এরিয়া অফ দ্য স্কোয়ার
বলা হচ্ছে এই যে আয়তক্ষেত্রের যেই ক্ষেত্রফলটা, এটা বর্গের ক্ষেত্রফলের চেয়ে কত কম? 4 সেন্টিমিটার কম। অর্থাৎ এই যে স্কোয়ার বিয়োগ যদি আপনি এই এ বি করেন তাহলে কত পাবেন? 4 বর্গ সেন্টিমিটার পাবেন। 4 বর্গ সেন্টিমিটার পাবেন। এখন খেয়াল করে দেখেন, আমরা তো বর্গের এক বাহুর দৈর্ঘ্য জানি, সেটা কত? 12। অর্থাৎ এর মান জানি যে এর মান হচ্ছে 12 স্কোয়ার মাইনাস এ বি ইজ ইকুয়াল টু কত? 4। 12-র ওপরে বর্গ করলে 144 পাওয়া যায়। 144 থেকে এই 4কে আমরা বিয়োগ করে দিলাম, তাহলে এ বি সমান সমান কত বের হয়ে যাবে? আপনি বলবেন যে ভাই এ বি সমান সমান বের হয়ে যাবে হচ্ছে 140। তার মানে এই যে আয়তক্ষেত্রের যে ক্ষেত্রফল আমরা ধরছি এ বি, এই এ বির মানটাই কত? 140 স্কোয়ার সেন্টিমিটার। ঠিক আছে? তাহলে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কত? 140। এখন আমরা এইটাও জানি যে ভাই আয়তক্ষেত্রের এরিয়া মানে হচ্ছে দৈর্ঘ্য গুণন প্রস্থ সমান সমান কত? এই যে এরিয়া 140। এখন খেয়াল করে দেখেন, প্রশ্নে আপনাকে বলেই দিছে যে ভাই আয়তক্ষেত্রের দৈর্ঘ্যটা কত? 14 সেন্টিমিটার। প্রস্থটা কত? এটাই আমাদেরকে বের করতে হবে। তাহলে এই যে 140, তাহলে খেয়াল করেন বি সমান সমান কত হয়ে যাবে? 14, এটার ভিতরে কতবার যায়? 10 বার যায় না? তার মানে আয়তক্ষেত্রের প্রস্থটা কত? 10। এখন বলতেছে যে এই আয়তক্ষেত্রের পেরিমিটার বের করো, পরিসীমা বের করো। আমরা জানি যে আয়তক্ষেত্রের পেরিমিটার বা পরিসীমা হচ্ছে 2 ইন্টু এল প্লাস বি। তাহলে খেয়াল করেন 2 ইন্টু এল কত? এই যে আমরা বের করছিলাম, সরি প্রশ্নে দেওয়া ছিল যে আয়তক্ষেত্রের দৈর্ঘ্য হচ্ছে 14 আর প্রস্থ কত? এই যে আমরা বের করছি কত? 10। তাহলে 14 10 24, 24-এর সাথে 2 গুণ করলে এই যে 48 পাওয়া যায়। এই 48 হচ্ছে আপনার আয়তক্ষেত্রের পরিসীমা। বোঝা গেছে? বুঝাইতে পারছি বিষয়টা? আয়তক্ষেত্রের পরিসীমা হচ্ছে আপনার 48। পুরো সিনারিওটা একবার সামনে চলে আসলে আপনি এমনিতেই ক্যালকুলেশন এমনিতেই শর্ট হয়ে যাবে। ঠিক আছে? কারণ আমি এখানে বোঝানোর জন্য একটার সাথে আরেকটা রিলেট করার জন্য একদম বিস্তারিত দেখাচ্ছি। একশো 14 নম্বরে চলে যান। 114। আরে নাম্বারগুলো এরকম করে দিছে কেন? সাজায় দিবে না করে। 114-তে চলে যান। দেখেন 114-তে কি বলতেছে যে হোয়াট উইল বি দ্য লেংথ অফ দ্য ডায়াগোনাল অফ দ্যাট স্কোয়ার প্লট হুজ এরিয়া ইজ ইকুয়াল টু দ্য এরিয়া অফ এ রেক্টেঙ্গুলার প্লট অফ লেংথ 45 মিটার্স অ্যান্ড ব্রেথ 40 মিটার্স। বলতেছে যে একটা বর্গের ক্ষেত্রফল 45 মিটার দৈর্ঘ্য এবং 40 মিটার প্রস্থ বিশিষ্ট আয়তক্ষেত্রের সমান হলে বর্গের কর্ণের দৈর্ঘ্য কত? বর্গের কর্ণের দৈর্ঘ্য কত হবে? আমরা জানি যে বর্গের কর্ণের দৈর্ঘ্য মানে হচ্ছে √2 ইন্টু এ। তাহলে আমাকে এর মানটা এখান থেকে যেভাবে হোক বের করতে হবে। এবং আমাকে প্রশ্নে বলেই দিচ্ছে যে একটা বর্গের ক্ষেত্রফল হবে 45 মিটার দৈর্ঘ্য এবং 40 মিটার প্রস্থ বিশিষ্ট একটা আয়তক্ষেত্রের সমান। তার মানে কি এই কথার দ্বারা বুঝাচ্ছে যে ভাই এরিয়া অফ শিট, এই কথার দ্বারা আমাদেরকে বোঝানো হচ্ছে যে এরিয়া অফ স্কোয়ার ইকুয়াল টু এরিয়া অফ রেক্ট্যাঙ্গেল। অর্থাৎ বর্গের ক্ষেত্রফল আর আয়তক্ষেত্রের ক্ষেত্রফল এই দুইটা সমান। তাহলে আমরা জানি বা আমরা যদি ধরে নেই যে বর্গের এক বাহুর দৈর্ঘ্য যদি এ হয় তাহলে ক্ষেত্রফল কত? স্কোয়ার হয়ে যাবে। আর এখানে আমরা এই আয়তক্ষেত্রের দৈর্ঘ্যকে যদি আমরা এ ধরি আর প্রস্থকে যদি আমরা বি ধরি, তাহলে এ আর বি গুণ করে দিলে আমরা আয়তক্ষেত্রের ক্ষেত্রফল পাবো। তো প্রশ্নে আপনাকে খুব স্পষ্ট করেই বলে দিছে যে ভাই এই আয়তক্ষেত্রের দৈর্ঘ্য কত? এই যে দেখেন দৈর্ঘ্যের কথা বলছে 45,
যে দৈর্ঘ্য হচ্ছে 45 আর প্রস্থ হচ্ছে কত 44, তাহলে যে এই স্কোয়ার সমান সমান কত হবে 40 40 1600, 45 হচ্ছে 200, তার মানে কত এই যে 1800 পেয়ে যাব। ঠিক আছে, তাহলে 1800কে আমরা একটু এইভাবে ভাঙার ট্রাই করি যে 900 ভাঙা যাচ্ছে তো না, 900কে রুট করা যায়, তাহলে 900 গুণন 2 করে দেই। 900 গুণন 2 করলে এ সমান সমান, কারণ আমার টার্গেট হচ্ছে এর মান বের করা, তাহলে এর সমান সমান কত হবে এই যে 900 গুণন 2 ইজ ইকুয়াল টু এর সমান সমান হচ্ছে 900-র উপরে বর্গ করলে 30 পাওয়া যাবে আর √2, তাহলে 30 √2 পেয়ে যাব। কত পেয়ে যাব 30 √2 পেয়ে যাব না। এখন প্রশ্নে আমাকে কি জিজ্ঞাসা করছে যে এই যে বর্গক্ষেত্রটা আছে যার কর্ণ বের করতে হবে, কর্ণ, তাহলে কর্ণ মানে কি √2a, তাহলে এর মান তো আমরা জানি যে √2 ইন্টু এই যে এর মান হচ্ছে 13 ইন্টু √2, কিছুক্ষণ আগেই বলছি যে দুইটা √2 গুণ করে দিলে 2 হয়ে যায়, তাহলে এখানে কত 30, তাহলে 30 দুগুণে কত হয়ে যাবে এই যে 60 হয়ে যাবে। এই 60 হচ্ছে আপনার ওই বর্গক্ষেত্রের কর্ণটা, বোঝা গেছে ভাই? এই 60 হচ্ছে ওই বর্গক্ষেত্রের কর্ণ। একশো এক নম্বরে যান, 101, 101-এ চলে যাবেন। দেখেন 101-এ কি বলতেছে যে perimeter of a rectangular field is 160 meters and the difference between its two adjacent sides is 48 meters. The side of a square field having the same area as that of the rectangle is, বলতেছে যে একটা আয়তাকার মাঠের পরিসীমা হচ্ছে 160 মিটার, পাশাপাশি দুইটা বাহুর পার্থক্য 48 মিটার, আয়তাকার মাঠের ক্ষেত্রফলের সমান একটা বর্গাকার মাঠের ক্ষেত্রফল হলে বর্গাকার মাঠের দৈর্ঘ্য কত। ভাই কথা বুঝছেন, এখানে প্রশ্নের প্রথমেই বলা হচ্ছে যে আয়তক্ষেত্রের পরিসীমা কত 160 মিটার। আমরা জানি যে আয়তক্ষেত্রের পরিসীমা মানে হচ্ছে 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ, এটা সমান সমান কত বলছে 160 বলছে, তাহলে এখান থেকে আমরা দৈর্ঘ্য আর প্রস্থের যোগফল বের করতে পারি কত এই যে 80 দুগুণ 160। এরপরে যে কথাটা বলছে যে দ্য ডিফারেন্স বিটুইন ইটস টু অ্যাডজাসেন্ট সাইডস ইজ 48 মিটার, বলতেছে যে পাশাপাশি দুইটা বাহুর পার্থক্য 48, তো আয়তক্ষেত্রের বাহু তো হচ্ছে আপনার কয়টা দুইটা মানে 4টা বাহু না, 4টা, একটা হচ্ছে দৈর্ঘ্য, একটা দৈর্ঘ্য, এই যে একটা প্রস্থ, এই যে একটা প্রস্থ, এই যে একটা দৈর্ঘ্য, তো বলতেছে যে পাশাপাশি দুইটা বাহুর পার্থক্য অর্থাৎ এই যে দৈর্ঘ্য আর প্রস্থ এই দুইটার পার্থক্য কত বলতেছে ওরা 48 মিটার বলতেছে, তার মানে দৈর্ঘ্য থেকে প্রস্থ 48 ছোট। তাহলে খেয়াল করে দেখেন এরপরে আমাদেরকে আবার বলা হচ্ছে যে দ্য সাইড অফ এ স্কোয়ার ফিল্ড হ্যাভিং দ্য সেম এরিয়া অ্যাজ দ্যাট অফ দ্য রেক্ট্যাঙ্গেল ইজ, বলতেছে যে এই আয়তক্ষেত্রের ক্ষেত্রফল যা হবে একটা বর্গের ক্ষেত্রফলও তাই হবে, তার মানে ওই আগেরটার মতো যে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল সমান সমান বর্গক্ষেত্রের ক্ষেত্রফল যদি হয় তাহলে বর্গক্ষেত্রের একটা বাহুর দৈর্ঘ্য কত, ঠিক আছে, বর্গক্ষেত্রের একটা বাহুর দৈর্ঘ্য কত। তো আমরা এই জিনিস পড়ে আসছি না যে ভাই এখানে যদি আপনি দৈর্ঘ্য প্রস্থ বাদ দেন, যদি বলি যে দুইটা সংখ্যার যোগফল দেওয়া আছে, দুইটা সংখ্যার পার্থক্য দেওয়া আছে, তাহলে বড় সংখ্যা মানে হচ্ছে এই যে দৈর্ঘ্য এটা আমরা বের করতে পারবো না। 80 যোগ 48 ভাগ কত 2, 80 40 120, 128কে 2 দিয়ে ভাগ করলে 64 পাওয়া যায়। এরপরে দেখেন প্রস্থ বের করতে পারবো না, 80 থেকে 48 বিয়োগ করেন, 80 থেকে 48 বিয়োগ করলে পাওয়া যায় 32, 32কে 2 দিয়ে ভাগ করলে কত পাওয়া যায় 16 পাওয়া যায়। তাহলে আমরা কি জানি যে এরিয়া অফ স্কোয়ার
ইজ ইকুয়াল টু এরিয়া অফ রেক্ট্যাঙ্গেল, তাই না? তাহলে রেক্ট্যাঙ্গেলের ক্ষেত্রফল কত হবে? এই যে আমার 64, এই যে আমার প্রস্থ কত 16, দেখছেন 14 লিখে দিলাম, প্রস্থ কত 16। এখন এই যে স্কোয়ারের বা বর্গক্ষেত্রের যে ক্ষেত্রফল সেটা কত, আমি ধরে নিলাম যে স্কোয়ার। তাহলে এ সমান সমান কত হবে? আপনি বলবেন যে ভাই 64 গুণন 16 আন্ডার রুট করে দেন। তাহলে এই যে 64-র উপরে আন্ডার রুট করলে 8 পাওয়া যায়, 16-র উপরে 4 পাওয়া যায়। তাহলে এই যে এ সমান সমান কত হবে? 4 8 32 হয়ে যাবে না ভাই? এই যে 32 মিটার হচ্ছে আপনার বর্গের এক বাহুর দৈর্ঘ্য। ঠিক আছে, আমাকে জিজ্ঞাসা করছে যে বর্গের এক বাহুর দৈর্ঘ্য কত। সো বর্গের এক বাহুর দৈর্ঘ্য হচ্ছে আপনার এই 32। 117-তে যাবেন, 117, 117। দেখেন এখানে বলা হচ্ছে যে দ্য লেন্থ অফ এ রেক্ট্যাঙ্গেল ইজ 20% মোর দেন ইটস ব্রেথ। বলতেছে যে একটা আয়তক্ষেত্রের দৈর্ঘ্য হচ্ছে প্রস্থের চেয়ে 20% বেশি। হোয়াট উইল বি দ্য রেশিও অফ দ্য এরিয়া অফ এ রেক্ট্যাঙ্গেল টু দ্যাট অফ এ স্কোয়ার হুজ সাইড ইজ ইকুয়াল টু দ্য ব্রেথ অফ দ্য রেক্ট্যাঙ্গেল। বলতেছে যে একটা বর্গের এক বাহুর দৈর্ঘ্য আয়তক্ষেত্রের প্রস্থের সমান হলে আয়তক্ষেত্র এবং বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের অনুপাত কত হবে? ভাই খেয়াল করেন, এখানে বলে দিছে যে 20% বেশি। 20% বেশি মানে কত? এই যে 5-এর উপরে 1 বেশি। তার মানে এই যে আয়তক্ষেত্রের দৈর্ঘ্যটা কত হবে আর প্রস্থটা কত হবে? আপনি বলবেন যে ভাই প্রস্থটা হবে 5 আর দৈর্ঘ্যটা হবে 5-এর উপরে 1 বেশি, অর্থাৎ 6 হবে। ঠিক আছে, এখন আমাকে প্রশ্নে বলেই দিচ্ছে যে এই যে আয়তক্ষেত্রের যেই প্রস্থটা, এইটা হচ্ছে সাইডস অফ এ স্কোয়ার, সাইডস অফ এ স্কোয়ার অর্থাৎ এক বর্গক্ষেত্রের একটা বাহুর দৈর্ঘ্য। ঠিক আছে, বলা হচ্ছে কি যে আয়তক্ষেত্রের যেই প্রস্থটা, তো আয়তক্ষেত্রের প্রস্থটা হচ্ছে 5, এই 5 হচ্ছে বর্গের একটা বাহুর দৈর্ঘ্য। তার মানে বর্গের একটা বাহুর দৈর্ঘ্য কত? 5। বর্গের একটা বাহুর দৈর্ঘ্য কত? 5। আমাকে এখন জিজ্ঞাসা করছে যে হোয়াট উইল বি দ্য রেশিও অফ দ্য এরিয়া অফ এ রেক্ট্যাঙ্গেল টু দ্যাট অফ স্কোয়ার, অর্থাৎ এরিয়া অফ এ রেক্ট্যাঙ্গেল অনুপাত এরিয়া অফ এ স্কোয়ার কত। তাহলে দেখেন আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কত হবে? এই যে দৈর্ঘ্য আর প্রস্থ গুণ করে দেওয়া লাগে। তাহলে 5 আর 6 গুণ করলে কত পাওয়া যায়? 30 পাওয়া যায়। তার মানে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে 30। আর বর্গের ক্ষেত্রফল কত? বর্গের যে কোনো বাহুর উপরে স্কোয়ার। তাহলে বর্গের একটা বাহু হচ্ছে 5, 5-এর উপর স্কোয়ার করলে ক্ষেত্রফল কত হয়ে যাবে? এই যে 25 হবে। তাহলে অনুপাতটা কত হবে? 5 দিয়ে ভাগ করে দিলে 6, 5 দিয়ে ভাগ করে দিলে 5। তার মানে 6:5 হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর। একশো চল্লিশে চলে যান, 140।
140। বুঝি নাই 102-এর কি লুক্রেটিভ? দেখেন 140-এ কি বলা হচ্ছে যে দ্য এরিয়া অফ এ স্কোয়ার অ্যান্ড এ রেক্টেঙ্গেল আর ইকুয়াল। বলতেছে যে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল আর আয়তক্ষেত্রের ক্ষেত্রফল দুইটা কি হবে? সমান। The length of the rectangle is greater than the length of any side of the square by 5 cm and the breadth is less 3 cm. বলতেছে যে আয়তক্ষেত্রের দৈর্ঘ্য বর্গের দৈর্ঘ্যের চেয়ে 5 মিটার বেশি আর প্রস্থের এক বাহু অপেক্ষা 3 সেন্টিমিটার কম হলে আয়তক্ষেত্রের পরিসীমাটা কত বের করো। আয়তক্ষেত্রের পরিসীমা কত খেয়াল করেন। দেখেন আমরা জানি যে বর্গের প্রতিটা বাহুর দৈর্ঘ্য সমান, তাহলে আমরা ধরে নিচ্ছি যে সাইড অফ এ স্কোয়ার এ ধরে নিচ্ছি, এ মিটার ধরে নিচ্ছি, ঠিক আছে, এ ধরে নিচ্ছি। তাহলে এই যে রেক্ট্যাঙ্গেল এইটার লেন্থ কত হবে? এটার লেন্থ কত হবে? ওই যে প্রশ্নে বলেই দিছে যে বর্গের বাহুর চেয়ে 5 মিটার বেশি হবে। তাহলে বর্গের বাহু যদি এ হয় তাহলে আয়তক্ষেত্রের দৈর্ঘ্য কত হবে? a + 5 হবে। এরপরে দেখেন প্রস্থ। প্রস্থের কথা কি বলতেছে? বলা হচ্ছে যে প্রস্থ হবে 3 সেন্টিমিটার কম। প্রস্থ হবে 3 কম, তাহলে বর্গের বাহু যদি এ হয় তাহলে প্রস্থ 3 কম হবে, অর্থাৎ a - 3 হবে। এখন প্রশ্নে আমাকে বলেই দিছে যে এরিয়া অফ স্কোয়ার ইকুয়াল টু এরিয়া অফ রেক্টেঙ্গেল, সরি, এরিয়া অফ স্কোয়ার ইকুয়াল টু এরিয়া অফ রেক্টেঙ্গেল, মানে দুইটার ক্ষেত্রফল কী হবে? সমান হবে। তাহলে বর্গের ক্ষেত্রফল কত? আপনি বলবেন যে ভাই স্কোয়ার হবে। তাহলে এইটার ক্ষেত্রফল কত? আপনি বলবেন যে ভাই a + 5 গুণন হচ্ছে a - 3 হবে। তাহলে খেয়াল করেন স্কোয়ার ইকুয়াল টু কত হবে? এ গুণ করে দিলে স্কোয়ার প্লাস 5a, তারপরে হচ্ছে -3a, তারপরে দেখেন -3 × 5 কত? এই যে 15 হয়ে যায়। তাহলে খেয়াল করেন স্কোয়ার ইকুয়াল টু স্কোয়ার প্লাস 2a মাইনাস কত? 15। স্কোয়ার স্কোয়ার কেটে যাবে, 15কে এই পাশে নিয়ে আসেন, এই পাশে 2a থাকলো, তাহলে এ সমান সমান কত হবে? এই যে 15/2 হবে। তাহলে এর মান আমরা অলরেডি বের করে ফেলছি, এখন খেয়াল করেন আমরা চাইলেই খুব ইজিলি এই লেন্থটা বের করতে পারি। লেন্থটা কত হবে? এর মান যেহেতু আমরা জানি, তার মানে এই যে 15/2 প্লাস হচ্ছে কত? 5। তাহলে এখানে আমরা যদি 2 লসাগু করি তাহলে এই যে 15 + 10 সমান সমান কত? এই যে 25/2। এটা হচ্ছে আমার লেন্থ। আমরা চাইলেই এখান থেকে এই প্রস্থটাও বের করতে পারি। যেমন প্রস্থ কত? এই যে 15/2 মাইনাস কত? 3। তাহলে এখানে 2 করলে 15 - 6 ইজ ইকুয়াল টু কত? এই যে 9/2। তাহলে এটা হচ্ছে লেন্থ আর এটা হচ্ছে আমার কি? প্রস্থ, তাই না? এখন দেখেন প্রশ্নে কি জিজ্ঞাসা করছে? প্রশ্নে জিজ্ঞাসা করছে যে ফাইন্ড দ্য পেরিমিটার অফ দ্য রেক্ট্যাঙ্গেল। আয়তক্ষেত্রের পরিসীমা কত? তাহলে আপনি দৈর্ঘ্য জানেন, আপনি প্রস্থ জানেন, আপনি পরিসীমা বের করতে পারবেন না? বের করতে পারবেন। আমরা জানি যে আয়তক্ষেত্রের পরিসীমা হচ্ছে 2 × l + b, তাই না? তাহলে এই যে 2 আয়তক্ষেত্রের দৈর্ঘ্য হচ্ছে এই যে 25/2 যোগ আয়তক্ষেত্রের প্রস্থ হচ্ছে এই যে 9/2। তাহলে খেয়াল করেন এখানে 2 লসাগু করলাম, তাহলে 25 + 9, তাহলে কত হবে? দেখেন 2 2 কেটে দেন, 25 9 কত হয়ে যায়? 34 হয়ে যায় না? এই 34 হচ্ছে আপনার ওই আয়তক্ষেত্রের পরিসীমা, 34 সেন্টিমিটার। আয়তক্ষেত্রের পরিসীমা কত হবে? 34 সেন্টিমিটার হয়ে যাবে।
পরেরটাতে চলে যাবেন 141, ঠিক আছে। একশো একচল্লিশে চলে যান। আচ্ছা আচ্ছা, পরেরটাতে চলে যান 141। দেখেন এখানে কি বলা হচ্ছে যে দ্য এরিয়া অফ এ স্কোয়ার ইজ টুয়াইস দ্যাট অফ এ রেক্ট্যাঙ্গেল। বলতেছে যে একটা বর্গের ক্ষেত্রফল হচ্ছে আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের চেয়েও দ্বিগুণ। দ্য পেরিমিটার অফ দ্য রেক্ট্যাঙ্গেল ইজ 10 সেন্টিমিটার। আয়তক্ষেত্রের পরিসীমা হচ্ছে 10 সেন্টিমিটার। ইফ ইটস লেংথ অ্যান্ড ব্রেথ ইচ ইজ ইনক্রিজড বাই 1 সেন্টিমিটার। বলতেছে যে আয়তক্ষেত্রের দৈর্ঘ্য আর প্রস্থকে যদি 1 সেন্টিমিটার করে বৃদ্ধি করা হয়, দ্য এরিয়া অফ দ্য রেক্ট্যাঙ্গেল বিকামস ইকুয়াল টু দ্য এরিয়া অফ দ্য স্কোয়ার। তাহলে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমান হবে। জিজ্ঞাসা করছে যে দ্য লেংথ অফ সাইড অফ দ্য স্কোয়ার ইজ, তাহলে বর্গের বাহুর দৈর্ঘ্য কত, বর্গের একটা বাহুর দৈর্ঘ্য কত, এইটা আমাদেরকে বের করতে হবে। ঠিক আছে, বর্গের একটা বাহুর দৈর্ঘ্য কত। খেয়াল করেন, একটু মনোযোগ দেন। এখানে আমাকে বলে দিচ্ছে যে আয়তক্ষেত্রের পরিসীমা কত, 10 সেন্টিমিটার। আমরা জানি যে আয়তক্ষেত্রের পরিসীমা মানে হচ্ছে, দেখেন আয়তক্ষেত্রের পরিসীমা মানে হচ্ছে 2 ইন্টু এল প্লাস বি ইজ ইকুয়াল টু কত, এই যে 10 সেন্টিমিটার। তাহলে এখান থেকে আমরা বলতে পারি যে ভাই আয়তক্ষেত্রের দৈর্ঘ্য আর প্রস্থের যোগফল কত হবে। আপনি বলবেন যে ভাই 5 দুগুণ 10 হবে, অর্থাৎ 5 দৈর্ঘ্য আর প্রস্থ যোগ করলে 5 পাবো। ঠিক আছে, এখন দেখেন আমরা জানি না এক্স্যাক্ট, আমরা জানি না কিন্তু যে দৈর্ঘ্য আর প্রস্থ কত। আমরা শুধু জানি যে ভাই যোগ করলে 5 পাওয়া যেতে পারে। তো আমরা এখানে ধরে নিতে পারি না, আমরা জাস্ট এইভাবে ধরে নেই যে ভাই এই লেন্থকে আমি এ ধরলাম, ঠিক আছে, আর এই প্রস্থটাকে আমি বি ধরলাম। কোনো সমস্যা আছে? কোনো সমস্যা নেই। লেন্থকে এ ধরলাম, প্রস্থটাকে আমি বি ধরলাম। তাহলে আমি যদি বলি যে এরিয়া কত, আপনি বলবেন যে ভাই এরিয়া হবে আপনার এবি। এরিয়া হবে কত, এবি। এখন খেয়াল করেন, এইটা হচ্ছে আমার আয়তক্ষেত্রের এরিয়া। আমি যদি এখন, এটা হচ্ছে আমার আয়তক্ষেত্রের এরিয়া, হ্যাঁ, এটা হচ্ছে আয়তক্ষেত্রের আলোচনা করলাম। এখন আমি যদি আপনাকে একটু বর্গে নিয়ে যাই, যেহেতু বর্গের সাথে কম্পেয়ার করতেছে, তাহলে আমরা যদি একটু বর্গক্ষেত্রে যাই, তাহলে বর্গক্ষেত্রের এরিয়াটা কত হবে। প্রথম বাক্যটা খেয়াল করেন, দ্য এরিয়া অফ এ স্কোয়ার ইজ টুয়াইস দ্যাট অফ আ রেক্ট্যাঙ্গেল। বলতেছে যে বর্গের ক্ষেত্রফল হবে আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের দ্বিগুণ। তাহলে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল যদি আমার এবি হয়, তাহলে বর্গের ক্ষেত্রফল কত হবে, এবির দ্বিগুণ, 2ab হবে না? 2ab হবে না ভাই? 2ab হবে, প্রশ্নে তো তাই বলতেছে, প্রশ্নে তাই বলা হচ্ছে, তাহলে 2ab হবে। এখন খেয়াল করেন, এরপরে বলতেছে যে যদি যদি আপনি এই যে লেন্থগুলা, এই যে রেক্ট্যাঙ্গেলের যে লেন্থগুলা, এই লেন্থকে আপনি যদি 1 সেন্টিমিটার বাড়ায় দেন, অর্থাৎ লেন্থ আগে ছিল এ, আপনি যদি 1 বাড়ায় দেন, প্রস্থ আগে ছিল বি, আপনি যদি 1 বাড়ায় দেন, ঠিক আছে, এটা হচ্ছে আপনার নতুন, এটা নতুন, এইটা হচ্ছে আপনার পুরাতন। ঠিক আছে, তাহলে যদি এইরকম 1 সেন্টিমিটার করে বাড়ায় দেন, তাহলে কি হবে, বলতেছে যে দ্য এরিয়া অফ দ্য রেক্ট্যাঙ্গেল বিকামস ইকুয়াল টু দ্য এরিয়া অফ দ্য স্কোয়ার। তাহলে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমান হবে। তো বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত, ওই যে 2ab, অর্থাৎ 2ab-র সমান হয়ে যাবে, এটা বলতেছে। তাহলে আমরা যদি এই যে নতুন দুইটা দৈর্ঘ্য আর প্রস্থ পাইছি, এটাকে যদি আমরা গুণ করে দিই, খেয়াল করেন, এই দুইটাকে যদি গুণ করে দেই, তাহলে অর্থাৎ এই যে a+1 আর হচ্ছে b+1,
এখানে আমরা একটু এইভাবে লিখতে পারি যে এরিয়া অফ রেক্টেঙ্গেল ইজ ইকুয়াল টু এরিয়া অফ স্কোয়ার। তাহলে এরিয়া অফ স্কোয়ার কত? এই যে আপনি বলবেন যে ভাই এই যে আগে থেকেই লিখে রাখছেন 2ab, 2ab, তাহলে এই দুইটাকে গুণ করে দেন। এই দুইটাকে গুণ করে দিলে কত হবে? এই যে এ বি পাওয়া যাবে, এ বি প্লাস বি প্লাস, তারপরে হচ্ছে আপনার এ থাকে না, এ, তারপরে হচ্ছে এক 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 সমান সমান কত পাওয়া যাবে? এই যে 2ab পাওয়া যাবে। এখন খেয়াল করে দেখেন, আমরা এই যে আয়তক্ষেত্রের দৈর্ঘ্য আর প্রস্থের যোগফল কত ধরছি? 5 ধরছি। তো আমরা দৈর্ঘ্য জানি এ আর প্রস্থ জানি বি, তার মানে এ বির যোগফল কত? 5 না? তাহলে এই যে খেয়াল করে দেখেন, এই যে বি প্লাস এ, এইটাকে আমরা চাইলে তো এ প্লাস বি লিখতে পারি, এ প্লাস বি প্লাস 1 ইকুয়াল টু এই যে 2ab মাইনাস হচ্ছে এ বি। তাহলে খেয়াল করেন, এ প্লাস বির মান যদি 5 হয়, 5 যোগ 1, 2ab থেকে এবি বাদ দিলে শুধু এবি সমান সমান 6 পাওয়া যায়। তাহলে এবি সমান সমান কত হবে? 6 পাওয়া যাবে না? 6 পাওয়া যাবে, 6 পাওয়া গেল। তাহলে এ বির মান কত? 6। প্রশ্নে কি জিজ্ঞাসা করছে? প্রশ্নে জিজ্ঞাসা করছে যে দ্য লেন্থ অফ সাইড অফ দ্য স্কোয়ার ইজ, অর্থাৎ বর্গের এক বাহুর দৈর্ঘ্য কত? বর্গের এক বাহুর দৈর্ঘ্য কত হবে? তাহলে একটু খেয়াল করে দেখেন, আমরা এখানে যেটা ধরছি সেটা হচ্ছে যে বর্গের ক্ষেত্রফল কত? 2ab। আমরা সবাই জানি যে ভাই ধরে নেন যে বর্গের ক্ষেত্রফল কত? স্কোয়ার হয়। তাহলে স্কোয়ারের মান কত? 2ab হয় না? 2ab হয়। তাহলে এই যে স্কোয়ার সমান সমান কত? এবির মান কিন্তু আপনি জানেন 6। তাহলে এই যে 2 ইন্টু 6 ইজ ইকুয়াল টু কত? 12 হবে। তাহলে স্কোয়ার সমান সমান আমরা এটাকে 4 ইন্টু 3 বলতে পারি, 4 ইন্টু 3 বলতে পারি। তাহলে এর সমান সমান কত বলতে পারবো? √4 ইন্টু 3। তাহলে এর সমান সমান কত বলতে পারবো? আপনি বলবেন যে ভাই 2√3 হবে। 2√3 বর্গের একটা বাহুর দৈর্ঘ্য কত তাহলে? 2√3 না? এটাই তো উত্তর, যে 2√3 সেন্টিমিটার হবে হচ্ছে আপনার বর্গের বাহুর দৈর্ঘ্য। বোঝা গেছে কি ভাই বিষয়টা? বুঝতে পারছেন? এই প্রশ্নগুলো দিবে না বাংলাদেশে, ঠিক আছে? বুঝছেন? নিশ্চিন্ত থাকেন, জাস্ট আপনার মানে কি বলবো, প্রশ্ন ইজি আছে, এগুলো যদি দেয় কখনো তাহলে হয়তো রিটেনে দিবে, বাট বাংলাদেশে কখনো এই ধরনের এত কঠিন, মানে কঠিন বললে ভুল হবে, এত পেঁচানো প্রশ্ন বাংলাদেশে কখনো হয় নাই জ্যামিতি থেকে। সো প্যারা নেওয়ার দরকার নাই, বা অতি চিন্তা ভাবনা করারও দরকার নাই, জাস্ট কুল থাকেন। 81 নাম্বারে চলে যান, ম্যাথ নাম্বার 81। সব জায়গায় গরম ভাই, গতকালকে থেকে প্রচণ্ড গরম। গতকালকে সারাদিন মানে ভালোই ছিল, বুঝছেন, আসরের নামাজের পর থেকে প্রচণ্ড গরম উঠলো, মানে যেই গরমের কোনো বাপমা নাই, সেটা এখন পর্যন্ত চলমান আছে। আজকে সারাদিনেও সেম অবস্থা। সবচেয়ে কষ্ট হয় হচ্ছে বয়স্ক মানুষদের, ঠিক আছে? এটা খুবই কষ্ট, মানে গরম জিনিসটা আসলে, শীত হইলে আপনি শীত যে কোনোভাবে নিবারণ করতে পারেন, ঠিক আছে, কাপড় চোপড় পরলাম, লেপের মধ্যে ঢুকে গেলাম, শীত শেষ। বাট গরম হইলে ভাই খুব সমস্যা। এরকমও হবে আবার। আমার আমার যেটা মনে হচ্ছে যে কুরবানি তো হচ্ছে আপনার সোমবারে না, এরকম কয়েকদিন গরম পড়বে, পড়ে একদম কুরবানির দিনে দেখবেন যে বৃষ্টি হবে বা ঝড় টর কিছু হবে। আমার এরকম মনে হচ্ছে যে ঝড় না হলেও কুরবানির দিনে দেখবেন যে বৃষ্টি হবে। গতবার কুরবানি ঈদে আমার মনে আছে, গতবার কুরবানি ঈদের দিন বৃষ্টি হয়েছিল। এইবার হয়তো এরকমই হবে, তখন একদম গরম শেষ হয়ে যাবে।
দেখেন 81-তে কি বলা হচ্ছে যে দ্য এরিয়া অফ এ স্কোয়ার ইজ 3/5 দ্য এরিয়া অফ এ রেক্ট্যাঙ্গেল, the length of the the length of the rectangle is 25 centimeter and its breadth is 10 centimeter less than its length. What is the perimeter of the square? বলা হচ্ছে যে একটা বর্গের ক্ষেত্রফল একটা আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের 3/5, একটা বর্গের ক্ষেত্রফল হবে আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের 3/5। বলতেছে যে আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 25 সেন্টিমিটার এবং এর প্রস্থ বর্গের দৈর্ঘ্য থেকে 10 সেন্টিমিটার কম হলে বর্গটির পরিসীমা কত? ভাই খুব ইজি জিনিস। এখানে বলা হচ্ছে যে বর্গের যে আয়তক্ষেত্রের যেই দৈর্ঘ্যটা সেটা কত? 25 সেন্টিমিটার, আর আয়তক্ষেত্রের যে প্রস্থটা সেটা কত? বলতেছে যে দৈর্ঘ্য যা দৈর্ঘ্যের চেয়ে 10 সেন্টিমিটার কম, তাহলে 25-এর চেয়ে 10 কম হলে আয়তক্ষেত্রের প্রস্থ কত হয়ে যাবে? আপনি বলবেন যে ভাই 15 হয়ে যাবে। তাহলে এখান থেকে আমরা আয়তক্ষেত্রের এরিয়াটা বের করতে পারি, ক্ষেত্রফল, যে এল ইন্টু বি। তাহলে এই যে 25 গুণন হচ্ছে 15 ইজ ইকুয়াল টু কত হবে? 25 10 250, 5 25 125, তার মানে হচ্ছে 375 বর্গ মিটার হচ্ছে ওই কিসের ক্ষেত্রফল? আয়তক্ষেত্রের ক্ষেত্রফল। ঠিক আছে? তো এখন বলা হচ্ছে যে দ্য এরিয়া অফ স্কোয়ার ইজ 3/5 অফ দ্য এরিয়া অফ রেক্ট্যাঙ্গেল। বলা হচ্ছে যে এরিয়া অফ স্কোয়ার আর এরিয়া অফ রেক্ট্যাঙ্গেলের যদি আমরা অনুপাত করি, তো বলতেছে যে আয়তক্ষেত্রের বর্গক্ষেত্রের ক্ষেত্রফল হবে আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের 3/5। তার মানে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে 5 আর বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত? 3। তাহলে এই যে 5, এই 5-এর মানটা দেওয়া আছে, সেটা কত? 375। তাহলে 5-এর মান 375 হইলে এই 1-এর মান কত হবে? 1-এর মান কত হবে? 5 175-এর ভিতর 375-এর ভিতরে 5 কতবার যাবে? 75 বার। তাহলে 75-এর সাথে 3 গুণ দিলে আমরা কত পাবো? 225 পাবো না? তার মানে এই যে বর্গের যে ক্ষেত্রফল সেটা হবে কত? 225। ঠিক আছে? আমাদেরকে জিজ্ঞাসা করছে যে হোয়াট ইজ দ্য পেরিমিটার অফ দ্য স্কোয়ার। তাহলে বর্গের পরিসীমা কত? আমরা ধরেই নিচ্ছি যে বর্গের একটা বাহু হচ্ছে এ, তাহলে বর্গের পরিসীমা কত? 4a। তাহলে বর্গের ক্ষেত্রফল কত? আপনি বলবেন যে স্কোয়ার। আমাদের এখানে বর্গের ক্ষেত্রফল যেটা স্কোয়ার, প্রশ্নে সেটা কত? 225। তাহলে এর সমান সমান কত হবে? আপনি বলবেন যে √225। তাহলে এর সমান সমান কত? আমরা জানি কত? 15, তাই না? তাহলে এর মান যদি 15 হয়, তাহলে আমাকে বলছে যে পরিসীমা কত হবে সেটা বের করো। তাহলে এই যে পরিসীমা হচ্ছে 4 × 15 ইজ ইকুয়াল টু 60। এই 60 হচ্ছে আপনার বর্গের পরিসীমা। এই 60 সেন্টিমিটার হচ্ছে আপনার বর্গের পরিসীমা। আটত্রিশ নম্বরে যাবেন, ম্যাথ নাম্বার 38। ম্যাথ নাম্বার 38। আমাদের মানে গ্রামে আসলে এগুলার প্রচলন নাই তো এভাবে। এখন মাথার উপর দিয়ে যাইতেছে, এটা কেমন কথা বললেন? মাথার উপর দিয়ে যাওয়ার তো কিছু কোনো ম্যাথ এখানে এখনো ওই ধরনের ম্যাথ করাই নাই। ঠিক আছে? সব কিন্তু সূত্র বেসড, একদম সূত্র বেসড। আপনাকে জাস্ট লিঙ্ক আপটা বুঝতে হবে যে কোনটার সাথে কি। আপনি সব সময় টার্গেট করবেন যে আপনাকে কি বের করতে বলতেছে এবং সেটা বের করার জন্য আপনার কি কি দরকার। ঠিক আছে?
আমাদের এখানেও বোধহয় হবে, আমি জানি না। আবহাওয়ার ফোরকাস্টে তো এটাই দেখাচ্ছে মোবাইলে, আমি জানি না আবহাওয়ার এই ফোরকাস্টগুলো কতটা সত্যি, কিন্তু দেখাচ্ছে যে বৃষ্টি হবে রাত 1টা 2টা নাগাদ। বৃষ্টি হলে খুব ভালো হতো। তো যেটা বলতে যাচ্ছিলাম, আমাদের এখানে একজন মানুষ আছে বুঝছেন। তো এই মানুষটা এর আগে গরম পড়লো না, প্রচণ্ড গরম, মানে এমন গরম যে মাথা নষ্ট হয়ে গেল। ওই গরমের মধ্যে ওই লোক অতিষ্ঠ হয়ে যাই হোক একটা এসি কিনছে, বুঝছেন ভাই। তো ওনার বাড়ি হচ্ছে একতলা, গ্রামে তো ওই ধরনের ইয়ে নাই, একতলা বাড়ি, মানে জাস্ট ছাদ ঢালাই দেওয়া, চারপাশে এরিয়া দেওয়া আছে। তারপরে গ্রামে তো তো সে এসি লাগাইছে বুঝছেন। যেদিন এসি লাগাইছে ঠিক তার 2 দিন পরে রাতের বেলা তার রুমে, মানে তার ভারসাম্যতে যে তার রুমে নাকি খুব মানে গরম গরম লাগতেছে, যে এসি চলতেছে, যে তাহলে এত গরম হবে কেন, কয়েকদিন তো খুব ঠান্ডা, মানে 2 দিন তো খুব ঠান্ডা ঠান্ডায় খুব ভালো ঘুমাইলাম, তাহলে আজকে গরম গরম লাগতেছে কেন, তাহলে কি বিদ্যুৎ চলে গেল? এই যে না, বিদ্যুৎ চলে যায় নাই, রুমের ফ্যান আস্তে আস্তে ঘুরতেছে, লাইট জ্বলতেছে, কিন্তু রুমের মধ্যে একটা গরম ভাব। সে চিন্তা করলো এসির কি হইল। তো দেখা যায় এসি মানে লাইন বন্ধ। সে চিন্তা করলো যে হয়তো মানে তার ওয়াইফকে এটা বন্ধ করে দিছে কিনা বা হ্যান ত্যান, অনেক কিছু চিন্তা করছে। তো সে ওটা আর রাতের বেলা অতটা মাথায় নেয় নাই, যে হয়তো তার ওয়াইফটা ঠান্ডা লাগছে, সে বন্ধ করে দিছে, ডাকও দেয় নাই, কোনো কিছু করে নাই। পরের দিন সকালবেলা সে ছাদে গেছে, ফজরের নামাজ পড়ে ছাদে গেছে, ওই গাছগুলো আছে ছাদের উপর, সেগুলোতে পানি দেওয়ার জন্য। যে দেখে যে তার এসির আউটডোরই নাই। ঠিক আছে, চোর চুরি করে নিয়ে চলে গেছে। এই হইতেছে অবস্থা। তো গ্রামে লাগানোটা খুব টাফ, বুঝছেন। আরো 2-1 জন লাগাইছে, কিন্তু তাদের যে মানে নিরাপত্তা ব্যবস্থা দেখলাম একদম অন্যরকম। দেখেন 38, দেখেন 38-এ কি বলা হচ্ছে, যে দ্য ডায়াগোনাল অফ এ রেক্ট্যাঙ্গুলার ফিল্ড ইজ 15 মিটার্স অ্যান্ড দ্য ডিফারেন্স বিটুইন ইটস লেংথ অ্যান্ড ওয়াইথ ইজ 3 মিটার্স, দ্য এরিয়া অফ দ্য রেক্ট্যাঙ্গুলার ফিল্ড। বলতেছে যে একটা আয়তকার মাঠের কর্ণ হচ্ছে 15 মিটার। আমরা আলোচনার শুরুতে বলছিলাম যে আয়তকার আয়তক্ষেত্রের যে কর্ণ সেটা কত হবে, কর্ণ হবে হচ্ছে √ দৈর্ঘ্য স্কোয়ার যোগ প্রস্থ স্কোয়ার। ঠিক আছে, এটা হচ্ছে আয়তক্ষেত্রের কর্ণ বের করার সূত্র। এগুলো জানতে হবে, এগুলো না জানলে মাথার উপর দিয়ে যাবে, এগুলো জানতে হবে। তাহলে এইটার মান কত দেয়া আছে, আমাকে বলতেছে যে এইটার মান হচ্ছে 15। তাহলে খেয়াল করেন, আমার টার্গেট হচ্ছে এই রুট, মানে এখান থেকে আউট করে দেয়া, ক্যান্সেল করা। কিভাবে করব, এইটার উপরে বর্গ করেন, এটার উপরেও বর্গ করেন। 15-এর উপরে বর্গ করলে কিছুক্ষণ আগে দেখে আসছি যে কত হয়ে যায়, 225 হয়ে যায়। আর এখানে আপনার এই বর্গমূল মানে রুট চলে গেলে কি থাকে, এই যে L² প্লাস B² থাকে না, যে L² প্লাস B² সমান সমান কত, 225। এরপরে বলতেছে যে দৈর্ঘ্য আর প্রস্থের পার্থক্য হচ্ছে 3 মিটার। দৈর্ঘ্য আর প্রস্থের পার্থক্য কত, 3 মিটার। তার মানে এই যে দৈর্ঘ্য বিয়োগ প্রস্থ ইজ ইকুয়াল টু কত, 3 মিটার। 3 মিটার। দেখেন আপনাদেরকে একটু ছোটবেলায় নিয়ে যায়, আমরা সবাই এই সূত্রটা জানি যে a মাইনাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস কত, 2ab। তাহলে আমি যদি এখানে, আপনি বলতে পারেন যে এই সূত্র কেন লাগাবো, এই সূত্র এই জন্য লাগাবো কারণ আমি তো এল এর মানও জানি না, বির মানও জানি না। আমি জানি L² প্লাস B² এর মানটা আমার জানা আছে যে 225। তাই এইটার উপরে এই যে L মাইনাস বি, এইটার উপরেও বর্গ করব, এইটার উপরেও বর্গ করব, করে এটা কি হয়ে গেল, a মাইনাস বি হোল স্কোয়ার হয়ে গেল। এখন আপনি ওই সূত্রটা লেখেন যে L² প্লাস B² মাইনাস 2lb ইজ ইকুয়াল টু কত, 3 × 9। এই যে দেখেন L² প্লাস B² এর মান দেওয়া আছে 225। তাহলে 225 থেকে এই 9কে বাদ দিয়ে দেন, আর 2lb কে এই পাশে পার করে দেন। তাহলে এখানে কত হবে, 216 হয়ে যাবে। তাহলে এখানে 2lb ইজ ইকুয়াল টু 216 হলে lb ইজ ইকুয়াল টু কত, 2 এই 216-এর ভিতরে কতবার যাবে, 108 বার যাবে না, 108 বার যাবে, 108 বার যাবে। তাহলে প্রশ্ন আপনাকে কি জিজ্ঞাসা করছে, যে দ্য এরিয়া অফ দ্য রেক্ট্যাঙ্গুলার ফিল্ড, ওই আয়তকার মাঠের দৈর্ঘ্য আর প্রস্থ নির্ণয় করো। আমরা তো সবাই জানি যে দৈর্ঘ্য আর প্রস্থ গুণ করলেই
আপনার ক্ষেত্রফল পাওয়া যায়। তাহলে এখানে এল আর বি কোন অবস্থায় আছে? গুণ অবস্থায় আছে না? তো এদের মান কত? এই যে 108, এই 108 হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর। এই 108 হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর। বোঝা গেছে ভাই? কিছুই না, ওই যে সূত্রতে ফালাবেন, ম্যাথ হয়ে যাবে। সূত্রগুলো মাথায় থাকতে হবে, তাছাড়া কিন্তু হবে না। চল্লিশ নম্বরে চলে যাবেন, ম্যাথ নাম্বার 40। দেখেন 40-এ কি বলা হচ্ছে, যে দ্য ডায়াগোনাল অফ এ রেক্ট্যাঙ্গেল ইজ √41 centimeter and its area is 20 square centimeter. The perimeter of the rectangle must be, এটা কোন একটা পরীক্ষা আসছিল, ঠিক আছে? বলতেছে যে একটা আয়তক্ষেত্রের কর্ণ হচ্ছে √41 সেন্টিমিটার, ক্ষেত্রফল হচ্ছে 20 বর্গ সেন্টিমিটার, তাহলে পরিসীমা কত? দেখেন কিছুক্ষণ আগে বলছি যে আয়তক্ষেত্রের কর্ণ বের করার সূত্র হচ্ছে এই যে দৈর্ঘ্য স্কোয়ার যোগ প্রস্থ স্কোয়ার। এটার মান কত দেওয়া আছে? 41 দেওয়া আছে। তাহলে আমার টার্গেট কি? রুটকে এখান থেকে ক্যান্সেল আউট করা। তো বর্গ করে দিলে রুট ক্যান্সেল হয়ে যাবে। তাহলে এখানে 41 আর এখানে কত? এল স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এখন খেয়াল করেন, প্রশ্ন আপনাকে বলেই দিচ্ছে যে ওই আয়তক্ষেত্রের ক্ষেত্রফলও দেওয়া আছে। আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কত? বলতেছে যে 20 স্কোয়ার সেন্টিমিটার। জিজ্ঞাসা করছে যে আয়তক্ষেত্রের পেরিমিটার কত? আমরা জানি যে আয়তক্ষেত্রের পেরিমিটার হচ্ছে 2 ইন্টু এল প্লাস বি। তাহলে খেয়াল করেন, এই যে আদনান, দেখেন মাথার ওপর দিয়ে যাওয়ার কোনো চান্স নাই। আপনার প্রশ্নের আস্কিং হচ্ছে এটা যে পেরিমিটার বের করা। তো পেরিমিটার বের করতে কি কি লাগবে একটু খেয়াল করেন। এল এর মান লাগবে আর বির মান লাগবে। তো এল এর মান আর বির মান এখন আপনি কোত্থেকে পাবেন? আপনি এখান থেকে পেয়ে যেতে পারেন। কিভাবে? খেয়াল করেন, কোন দুইটা সংখ্যা গুণ করলে 20 পাওয়া যাবে? কোন দুইটা সংখ্যা আছে যাদেরকে গুণ করলে 20 পাওয়া যাবে? আপনি বলবেন যে ভাই 20 একে 20 হতে পারে, তারপরে বলতে পারেন যে ভাই 10 দুকোনো 20 হতে পারে, তারপরে বলতে পারেন যে ভাই 4 5 20 হইতে পারে। এরপরে আর কোনো সংখ্যাই নাই যে যাদেরকে গুণ করলে আপনি 20 পাবেন। অর্থাৎ 20-এর যে আমরা ফ্যাক্টর বলি, এই 20-এর ফ্যাক্টর হচ্ছে এগুলাই। 20-এর আর কোনো ফ্যাক্টর নাই এখানে, ঠিক আছে? এই 2 4 5 10 1 20 হচ্ছে আপনার 20-এর ফ্যাক্টর। তাহলে খেয়াল করেন, এখানে আরেকটা সত্য আছে। আমরা একটা সত্য ফিল আপ করছি যে দৈর্ঘ্য আর প্রস্থ এইগুলো সংখ্যায় হইতে পারে। এখন আরেকটা সত্য কি, যে দৈর্ঘ্যের উপরে বর্গ আর প্রস্থের উপরে বর্গ করলে 41 পাবো। তাহলে একটু খেয়াল করেন, এই 5-এর উপরে যদি বর্গ করেন আর এই 4-এর উপরে যদি বর্গ করেন তাহলে কত হবে? 5 5 25, 4 4 কত? 16। তার মানে 25 আর 16 কত হয়ে যায়? 41 হয়। এইবার আমি একদম শিওর হয়ে গেছি যে এই যে আমার লেন্থ, এই লেন্থ হচ্ছে 5, আর এই যে আমার প্রস্থ, এটা কত হবে? 4 হবে। কারণ এই যে 5 আর হচ্ছে 4, এই দুইটা বর্গ করে যোগ করলে কত পাওয়া যাবে? এই যে 41 পাওয়া যাবে, ঠিক আছে? তার মানে দৈর্ঘ্য 5 আর প্রস্থ কত? 4। তাহলে এখন আপনি পেরিমিটার বের করতে পারবেন না, যে 2 ইন্টু 5 প্লাস 4, 5 4 কত? 9, 9 আর 2 গুণ করলে কত হয়ে যায়? এই যে 18 হয়ে যায়। এই 18 হচ্ছে আপনার ওই আয়তক্ষেত্রের পরিসীমা। 18 হচ্ছে আয়তক্ষেত্রের পরিসীমা।
এরপরে চলে যান 44 নম্বরে, ম্যাথ নাম্বার 44। দেখেন 44-এ কি বলা হচ্ছে যে এ রেক্টাঙ্গুলার কার্পেট হ্যাজ অ্যান এরিয়া অফ 60 স্কোয়ার মিটার ইফ ইটস ডায়াগোনাল অ্যান্ড লঙ্গার সাইড টুগেদার ইকুয়াল 5 টাইমস দ্য শর্টার সাইড দ্য লেন্থ অফ দ্য কার্পেট ইজ। বলতেছে যে একটা আয়তকার কার্পেটের ক্ষেত্রফল হচ্ছে 60 বর্গমিটার, তো কার্পেটের কর্ণ আর দৈর্ঘ্য একসাথে প্রস্থের 5 গুণের সমান, তাহলে কার্পেটের দৈর্ঘ্য কত? তাই খেয়াল করে দেখেন, আপনি দেখবেন যে শেপটা কীরকম, ওইটা কার্পেট বলুক, মাঠ বলুক, যা ইচ্ছা তা বলুক, আপনি শুধু দেখবেন যে শেপ কিসের শেপ। এখানে আয়তক্ষেত্রের শেপ, এবং তাহলে বলে দিছে যে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল দেওয়া আছে 60। তাহলে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল মানে কি? দৈর্ঘ্য গুণন প্রস্থ ইজ ইকুয়াল টু কত? 60। কিছুক্ষণ আগেই বলছি এই প্রশ্নগুলো সমাধান করতে হয় না, এইভাবে আপনারা মানে সলভ করতে পারেন যে দৈর্ঘ্য 60 হইতে পারে, প্রস্থ 1 হইতে পারে, তারপরে এটা 30 হইতে পারে, এটা 2 হইতে পারে, এটা 20 হইতে পারে, এটা 3 হইতে পারে, ঠিক আছে, এটা 15 হইতে পারে, এটা 4 হইতে পারে, ঠিক আছে, এটা 12 হইতে পারে, এটা 5 হইতে পারে, এটা 10 হইতে পারে, এটা 6 হইতে পারে। তাছাড়া 60-এর আর কোনো ফ্যাক্টরি নাই। 60-এর যদি ফ্যাক্টর খোঁজেন তাহলে 60-এর ফ্যাক্টর এইগুলাই, মানে এই সংখ্যাগুলো দিয়ে আপনি 60কে ভাগ করতে পারবেন, বা এই সংখ্যা গুণ করলে আপনি 60 পেয়ে যাবেন, ঠিক আছে। এটা হলো একটা বিষয়। এখন বলতেছে যে এই আয়তক্ষেত্রের যে ডায়াগোনাল বা কর্ণ, এইটা সমান সমান কত হবে? সরি, এই ডায়াগোনালের সাথে যদি আপনি আয়তক্ষেত্রের এই কর্ণের সাথে যদি আপনি তার লেংথ বা দৈর্ঘ্যকে যোগ দেন, ঠিক আছে, তাহলে এই যে আয়তক্ষেত্রের কর্ণর সাথে দৈর্ঘ্যকে যোগ দিলে যেই যোগফলটা, এটা কিভাবে পাওয়া যাবে? বলতেছে যে 5 টাইমস দ্য শর্টার সাইড, অর্থাৎ যদি আপনি প্রস্থের সাথে 5 গুণ করেন, প্রস্থের সাথে যদি আপনি 5কে গুণ করে দেন, তাহলে আয়তক্ষেত্রের কর্ণ আর দৈর্ঘ্য যোগ করলে যেই ফলাফলটা আসবে সেটা আপনি পেয়ে যাবেন, ঠিক আছে। এখন খেয়াল করে দেখেন ভাই, আপনার কাজ হচ্ছে এখন জাস্ট এই সংখ্যাগুলো নিয়ে একটু কাজ করা। আপনি যদি লেন্থকে 60 ধরেন, যে আয়তক্ষেত্রের লেন্থ হচ্ছে 60, তাহলে প্রস্থকে 1 ধরতে হবে, তাহলে 5-এর সাথে 1 গুণ করলে 5 সমান সমান তো শুধু এখানে 5ই হওয়া লাগবে, ডায়াগোনাল হচ্ছে লেংথের যোগফল তো 5 হওয়া লাগবে, কিন্তু এখানে তো লেংথই দেওয়া আছে 60, তার মানে এটা ধরে হবে না। ঠিক সেমভাবে আপনি যদি লেংথকে 30 ধরেন আর প্রস্থকে 2 ধরেন, তাহলে প্রস্থ 2 ধরলে 5 2 10, তাহলে এই পাশে যদি 10 থাকে এই পাশে 10 টাকা লাগবে, কিন্তু এখানে দেখা যাচ্ছে লেংথই আমার কত? 30, তার মানে এটা হচ্ছে না। ঠিক সেমভাবে আপনি যদি 20 আর 3 ধরেন, তারপরে ওই রকম সেম ফলাফল আসবে। 15 আর 4 যদি ধরেন, সেম জিনিস আসবে, ঠিক আছে। আপনি যদি 12 আর 5 ধরেন, 12 আর 5, ঠিক আছে, যে আয়তক্ষেত্রের প্রস্থ হচ্ছে আমার 5, আয়তক্ষেত্রের প্রস্থ কত? 5 ধরলাম, আর এই যে 5 গুণ করলে আমি কত পাবো? লেংথ প্লাস ডায়াগোনালের যোগফল। তাহলে প্রস্থ যেহেতু আমি 5 ধরছি, তার মানে লেংথ আমাকে কত ধরতে হবে? 12 ধরতে হবে। তাহলে 5 5 কত হয়? 25, এই পাশে আমার 25 হওয়া লাগবে। তাহলে আমরা ডায়াগোনাল কিভাবে বের করব? এই যে দৈর্ঘ্য আমরা কত ধরছি? 12 ধরছি, 12-এর উপর স্কোয়ার। প্রস্থ আমরা কত ধরছি? 5 ধরছি, 5-এর উপর স্কোয়ার। তাহলে 12-র সাথে 12 গুণ করলে 144, 5 5 কত হয়? 25, তার মানে কত? 169। 169-এর উপর স্কোয়ার রুট করলে কত পাওয়া যায়? 13 পাওয়া যায় না? তো হিসাবে আমার এখানে কত হওয়া লাগবে? ডায়াগোনালটা কত হওয়ার কথা? 5 আর 5 গুণ করলে 25 হওয়া লাগে, তার মানে এই পাশেও 25 হওয়া লাগবে। তাহলে 12-র সাথে কত গুণ করলে 25 হবে? এই যে 13 গুণ করলে, তার মানে ডায়াগোনাল হচ্ছে 13, লেংথ হচ্ছে আমার 12। তো প্রশ্নে আপনাকে জিজ্ঞাসা করছে যে দ্য লেংথ অফ দ্য কার্পেট ইজ,
ওই কার্পেটটার লেংথ কত। তো আমরা তো এখানে অ্যাজিউম করে নিয়েছিলাম যে লেংথ 12, এবং সেই 12 ধরে প্রশ্নের যে কন্ডিশনগুলা সেইগুলা কি করে স্যাটিসফাই করতেছে। তার মানে এই যে আয়তকার দৈর্ঘ্যের একটা মানে আয়তকার শেপের একটা কার্পেট, যার দৈর্ঘ্য আমার কত হয়ে যাবে, এই যে 12 হয়ে যাবে। 12, এই 12 হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর, যে কার্পেটটার দৈর্ঘ্য হচ্ছে 12 মিটার। এরপরে চলে যাবেন 15 নাম্বার, 11 হলে 15। পনেরোতে চলে যান। দেখেন 15তে কি বলতেছে, যে এ কার্পেন্টার ইজ ডিজাইনিং এ টেবিল। দ্য টেবিল উইল বি ইন দ্য ফর্ম অফ এ rectangle whose length is 4 feet more than its width. How long should the table be if the carpenter wants the area of the table to be 45 square feet? বলা হচ্ছে যে একজন কাঠমিস্ত্রি একটা টেবিলের নকশা করছে, তো আয়তকার শেপের সেই টেবিলটার দৈর্ঘ্য প্রস্থ অপেক্ষা 4 মিটার বেশি। টেবিলটার ক্ষেত্রফল 45 বর্গ ফিট হলে টেবিলটার দৈর্ঘ্য কত হবে। খেয়াল করেন, এখানে প্রশ্নে বলে দিচ্ছে আপনাকে যে টেবিলটার প্রস্থ যতটুকু হবে দৈর্ঘ্যটা হবে 4 ফিট বেশি। তো আমরা যদি প্রস্থটাকে ধরি ফিট, তাহলে দৈর্ঘ্যটাকে কত ধরতে হবে, 4 ফিট বেশি ধরতে হবে, অর্থাৎ A+4 ধরতে হবে। এবং প্রশ্নে বলে দিচ্ছে যে ওই টেবিলটার যেই ক্ষেত্রফল অর্থাৎ দৈর্ঘ্য গুণন প্রস্থ, এটা কত হবে, বলতেছে যে 45 বর্গ ফুট হবে। অর্থাৎ আমরা যদি এখানে এই যে A+4 সাথে যদি আমরা কে গুণ করে দেই, তাহলে আমরা 45 পেয়ে যাব। এখন প্রশ্নে জিজ্ঞাসা করছে যে মানে হাউ লং শুড দ্য টেবিল বি, মানে টেবিলটার দৈর্ঘ্য কতটুকু, মানে টেবিলটা কতখানি লম্বা, দৈর্ঘ্য কত। ভাই এগুলা খুব ইজি জিনিস, ঠিক আছে। এখানে খেয়াল করেন, দৈর্ঘ্য আর প্রস্থ মিলে কত হবে, দৈর্ঘ্য আর প্রস্থ মিলে 45 হবে। তার মানে দৈর্ঘ্য কি হইতে পারে, দৈর্ঘ্য 45 হইতে পারে, প্রস্থ 1 হইতে পারে। তারপরে দৈর্ঘ্য 15 হইতে পারে, প্রস্থ 3 হইতে পারে। তারপরে দৈর্ঘ্য 9 হইতে পারে, প্রস্থ 5 হইতে পারে। আর কোনো কিছু কি আছে, আর কোনো কিছুই নাই, আর কোনো কিছু কিন্তু নাই। এবং আপনি যদি এইটাকে দৈর্ঘ্য মানেন, এবং এখানে বলেই দিছে যে দৈর্ঘ্য আর প্রস্থ এই দুইটার পার্থক্য কত, 4, তাহলে 1 আর 45-এর পার্থক্য কত, 44, এটা উত্তর হবে না। 3 আর 15-র পার্থক্য কত, 12, কিন্তু প্রশ্নে আমার পার্থক্য কত, 4, এটাও হবে না। 5 আর 9 এটার পার্থক্য কত, 4, তার মানে এটা আমার হইতে পারে যে আমি যদি দৈর্ঘ্যকে এই যে A+4-কে আমি 9 ধরতে পারি, আর এই যে প্রস্থ এইটাকে আমি 5 ধরতে পারি, তাহলে এই 5 আর 9 এই দুইটার পার্থক্য কত হবে, 4 হবে। অর্থাৎ দৈর্ঘ্যর চেয়ে প্রস্থ আমার 4 মিটার
সরি, প্রস্থর চেয়ে দৈর্ঘ্য আমার কয় মিটার বেশি হওয়া লাগবে? 4 বেশি হওয়া লাগবে। তাহলে দেখেন প্রস্থ 5, দৈর্ঘ্য যদি 9 হয় তাহলে এই যে 4 ফিট বেশি আছে। আবার এখানে দৈর্ঘ্য যদি 9 হয়, প্রস্থ যদি 5 হয়, তাহলে 5 নং কত হয়ে যাবে? এই যে 45 হয়ে যাবে না? তাহলে এখানে দৈর্ঘ্যটা কত হবে ভাই? এই যে 9 হবে। দৈর্ঘ্যটা কত? 9 হবে। এটাই উত্তর। উনিশ নম্বরে যান, ম্যাথ নাম্বার 19। কি হইল? দেখেন 19-এ বলা হচ্ছে যে দ্য রেশিও বিটুইন দ্য লেংথ অ্যান্ড দ্য পেরিমিটার অফ এ রেক্ট্যাঙ্গুলার প্লট ইজ 1:3। লেংথ আর হচ্ছে পেরিমিটার, খেয়াল করেন, লেংথ আর হচ্ছে পেরিমিটারের অনুপাত দেওয়া আছে কত? 1:3। এরপরে বলতেছে যে হোয়াট ইজ দ্য রেশিও বিটুইন দ্য লেংথ অ্যান্ড ব্রেথ অফ দ্য প্লট। তাহলে ওই জমির দৈর্ঘ্য আর প্রস্থের অনুপাত কত? ওই জমির দৈর্ঘ্য আর প্রস্থের অনুপাত কত, এটা আমাদেরকে বের করতে হবে। তাহলে ভাই একটা জিনিস একটু মাথায় রাখেন, আমরা জানি যে পেরিমিটার মানে কি? পেরিমিটার মানে হচ্ছে 2 × L+B ইজ ইকুয়াল টু কত? এখানে পেরিমিটার কত? এই যে 3। তাহলে এই যে 3 আমরা লিখলাম। তাহলে এখান থেকে আমরা চাইলেই এই দৈর্ঘ্য আর প্রস্থের যোগফল বের করতে পারি, কারণ 2 দিয়ে 3কে ভাগ করলে কত পাওয়া যায়? এই যে 1.5 পাওয়া যায়। এখন আমরা তো লেংথটা জানি যে আমার লেংথ কত? 1, এটা প্রশ্নে দেওয়া আছে। তাহলে লেংথ যদি 1 হয় তাহলে প্রস্থ কত হবে? আপনি এটা বের করতে পারবেন না? তাহলে প্রস্থ হয়ে যাবে কত? 0.5 হয়ে যাবে। প্রস্থ আমার কত? 0.5। তো প্রশ্নে জিজ্ঞাসা করছে যে দৈর্ঘ্য আর প্রস্থের অনুপাতটা কত হবে সেটা দেখাও। তাহলে খেয়াল করেন, এই যে দৈর্ঘ্য আর এই যে হচ্ছে প্রস্থ, তাহলে দৈর্ঘ্য কত? দৈর্ঘ্য কত? এই যে খেয়াল করেন, 1, দৈর্ঘ্য 1। আর প্রস্থ কত? প্রস্থ এই যে 0.5। এই 0.5 মানে কি জানেন? 0.5 মানে হচ্ছে হাফ। ঠিক আছে, 0.5 মানে কত? হাফ। তার মানে প্রস্থটা আমার কি হবে? এই যে হাফ হবে। তাহলে 2-এর সাথে এই 1 গুণ করলে 2, আর এই পাশে হচ্ছে 1। তার মানে দৈর্ঘ্য আর প্রস্থের অনুপাত কত হবে? 2:1 হবে। এই টাইপের প্রশ্নগুলা খুবই গুরুত্বপূর্ণ বাংলাদেশের জন্য। ঠিক আছে, এই টাইপের প্রশ্নগুলো পাবেন। 2:1 হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর। এরপরে চলে যান 21 নম্বরে, ম্যাথ নাম্বার 21, 21। দেখেন 21-এ বলা হচ্ছে যে দ্য এরিয়া অফ এ রেক্ট্যাঙ্গেল ইজ 460 স্কোয়ার মিটার্স। If the length is 15% more than the breadth, what is the breadth of the rectangular field?
বলতেছে যে একটা আয়তক্ষেত্রের ক্ষেত্রফল দেওয়া আছে 400 বর্গমিটার, আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থের তুলনায় 15% বেশি হলে এর প্রস্থ কত। এখানে বলেই দিচ্ছে দৈর্ঘ্য প্রস্থের চেয়ে 15% বেশি। খেয়াল করেন, এই যে 15% বেশি মানে কি, 15% বেশি মানে হচ্ছে 20-এর উপরে 3 বেশি। তার মানে প্রস্থটা আমার কত হবে, 20 হবে, আর দৈর্ঘ্যটা আমার কত হবে, 20-এর উপরে 3 বেশি, অর্থাৎ 23 হবে, তাই না? তাহলে আমরা যদি এখান থেকে একটু এরিয়া দেখার চেষ্টা করি, যে দৈর্ঘ্য গুণন প্রস্থ সমান সমান কত হয়ে যায়, 23 দুগুণ 46 আর একটা শূন্য, 460 স্কোয়ার মিটার হয়ে যাচ্ছে, 460 বর্গ মিটার হয়ে যাচ্ছে। তো প্রশ্ন তো আমাকে এটাই জিজ্ঞাসা করতেছিল, প্রশ্নে আমাকে বলেই দিছে যে ওই আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কত হবে, 460 হবে, যার দৈর্ঘ্য হবে প্রস্থের চেয়ে 15% বেশি। তো আমরা এখানে শুধুমাত্র এই ফ্র্যাকশনটা থেকেই বুঝতে পারতেছি যে আমার প্রস্থ 20 আর দৈর্ঘ্য 23, এই দুইটা গুণ করলে আমরা কত পেয়ে যাচ্ছি, 460 পেয়ে যাচ্ছে আমার ক্ষেত্রফল। তো প্রশ্নও তো বলতেছে যে ক্ষেত্রফল 460 হবে, তার মানে এই যে দৈর্ঘ্য 23 আর প্রস্থ 20 ধরো আমার ঠিক আছে, ঠিক আছে। তো প্রশ্ন কি জিজ্ঞাসা করছে যে ওই আয়তকার মাঠের প্রস্থ কত, তাহলে প্রস্থ আমার কত হবে, এখানে 20 হবে না, এই 20 মিটার হবে, এই 20 হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর। এটা মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকে আসছিল, ঠিক আছে, তো মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকে আসা ম্যাথ। 20 নম্বরে চলে যান, আগেরটা, ঠিক আগেরটা 20 নম্বর। দেখেন এখানে বলা হচ্ছে যে দ্য রেশিও বিটুইন দ্য লেন্থ অ্যান্ড ব্রেথ অফ এ রেক্ট্যাঙ্গেল ইজ 3:2। বলতেছে যে আয়তক্ষেত্রের দৈর্ঘ্য আর প্রস্থের অনুপাত হচ্ছে 3:2। If a man cycling along the boundary of the park at the speed of 12 km/h completes one round in 8 minutes, then the area of the park is what? বলা হচ্ছে যে ঘন্টায় 12 কিলোমিটার বেগে একজন মানুষ সাইকেল চালিয়ে পুরো পার্কটার চতুর্দিকে একবার ঘুরতে সময় লাগে হচ্ছে 8 মিনিট। তো জিজ্ঞাসা করছে যে ওই পার্কের ক্ষেত্রফল কত, ওই পার্কের ক্ষেত্রফল কত। একটা জিনিস মাথায় রাখেন ভাই, যে ধরে নেন যে এটা হইতেছে আপনার একটা পার্ক, ঠিক আছে। এখন আপনি যদি এই পার্কের চতুর্দিক দিয়ে সাইকেল চালান, এই পার্কের চতুর্দিক দিয়ে আপনি কি করবেন, সাইকেল চালাবেন। তো পার্কের চতুর্দিক দিয়ে সাইকেল চালালেন, তার মানে কি পুরো পার্কটা আপনি, পুরো পার্কের যেই আপনার যেই কি বলে যে জায়গাটা আছে বা যেই আয়তনটা আছে সেইটাকে আপনি ইয়ে করলেন না, কাভার করলেন না। আপনার পুরো পার্ক হচ্ছে এতটুকু, সো আপনি পুরো পার্কের চতুর্দিক দিয়ে আপনি কি করলেন, সাইকেল চালালেন। তো পুরো পার্কের চতুর্দিক দিয়ে সাইকেল চালালে কি হবে, পুরো পার্ক যেই জায়গা জুড়ে আছে সেই পুরো জায়গাটাকে আপনি কি করলেন, কাভার করলেন না, বা সেই দূরত্বটা আপনি অতিক্রম করলেন না। তো কোনো প্রশ্ন যখন এই ধরনের কথা বলবে যে আপনি একটা নির্দিষ্ট জায়গায় এরকমভাবে তার চারদিক দিয়ে ঘুরছেন, ঠিক আছে, তার চারদিক দিয়ে ঘুরছেন, মূলত আপনি ওই পুরো জায়গাটাকে অতিক্রম করছেন। আর এটাকে আমরা জ্যামিতির ভাষায় বলবো যে আপনি এই যে আয়তকার যেই মাঠটা আছে, এই আয়তকার মাঠের যেই পরিসীমা, সেই পরিসীমাটাকে আপনি কাভার করছেন, ঠিক আছে। তাহলে কি বলছি, যে এই আয়তকার মাঠের চতুর্দিক দিয়ে আপনি সাইকেল চালাইছেন, তার মানে এই আয়তকার মাঠের যেই পরিসীমা, সেই পরিসীমাটুকু আপনি কি করছেন, কাভার করছেন, বা সেই পরিসীমাটুকুর যেই দূরত্বটা সেটা আপনি অতিক্রম করছেন। এখন খেয়াল করেন, এখন খেয়াল করেন, প্রশ্নে আপনাকে বলেই দিচ্ছে। তা আপনি বলতে পারেন যে ভাই পরিসীমা কত, এখন আমি এটা কীভাবে বের করবো। এটা খুব সহজ, খুব সহজ। ওই মানুষটার সাইকেল চালাচ্ছে, তার গতি কত, বলতেছে যে ঘন্টায় 12 কিলোমিটার। তার মানে মানুষটা 1 ঘন্টা বা 60 মিনিটে যাচ্ছে 12 কিলোমিটার। তাহলে মানুষটা 8 মিনিটে এই পুরো পার্কটা অতিক্রম করবে। তার মানে 8 মিনিটে সে কত পথ পাড়ি দেয়। আপনি বলবেন যে ভাই 12 গুণন 8 ডিভাইডেড হচ্ছে 16, তাহলে 12 এটার ভিতরে 5 বার, 5 এই 8-এর ভিতরে যাবে হচ্ছে 1.6 বার, তার মানে হচ্ছে 1.6 কিলোমিটার। এই 1.6 কিলোমিটার মানে কত, 1600 মিটার, ঠিক আছে।
এই 1.6 কিলোমিটার মানে কত? 1600 মিটার। তাহলে আমি কি বললাম, 8 মিনিটে যেহেতু ওই মানুষটা পুরো পার্কটা প্রদক্ষিণ করতেছে, তার মানে পুরো পরিসীমা অতিক্রম করতেছে, তার মানে পরিসীমাটা কত হবে ভাই? এই যে 1600 হবে। পরিসীমাটা কত হবে? 1600 হবে। এখন খেয়াল করেন, আমরা জানি যে আয়তক্ষেত্রের পরিসীমা মান হচ্ছে 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ ইজ ইকুয়াল টু কত? এই যে 1600। তাহলে এই যে দৈর্ঘ্য প্রস্থের অনুপাত তো আমার দেওয়া আছে 3:2, তাহলে 2 3 2 কত হবে? 5 ইজ ইকুয়াল টু কত? 1600। তাহলে খেয়াল করেন, 5 2 10, এই 10 পার্ট যদি 1600 হয় তাহলে এক পার্ট কত হবে? 160 হবে। এক পার্ট 160 হলে দৈর্ঘ্য কত হবে? 480 হবে। প্রস্থ কত হবে? 16 2 32, 320 হবে। তো প্রশ্নে জিজ্ঞাসা করছে যে এই মাঠের এরিয়াটা কত, এই মাঠের এরিয়া কত বা ক্ষেত্রফল কত সেটা বের করো। তাহলে মাঠের দৈর্ঘ্য হচ্ছে এটা, প্রস্থ হচ্ছে এটা, তাহলে এই দুইটা গুণ করলেই ক্ষেত্রফল পাওয়া যাবে। তাহলে 0 0 কেটে তাহলে 40 30 কত হয়ে যায়? 1200। তাহলে 38 240, এখানে হয়ে যাবে হচ্ছে আপনার 1536। 1536 অর্থাৎ 1,53,600 বর্গমিটার হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর। 1,53,600 বর্গমিটার হবে হচ্ছে এই মাঠটার ক্ষেত্রফল। ঠিক আছে, 1,53,600। এখন আসেন, একটা ম্যাথ তখন চেষ্টা করতে ধরে পারি নাই, আমরা আবার একটু চেষ্টা করি, দেখি এবার সলভ করতে পারি কিনা। ওইটা ছিল 123 নম্বরে। এইটা আশা করি বোঝা গেছে। এইটা বোঝা গেছে যে এই মাঠের ক্ষেত্রফল হচ্ছে 1,53,600 বর্গমিটার। এখন আমরা প্রথমে একটা ম্যাথ সলভ করতে ধরে তখন আমরা পারি নাই, দেখি ওইটা পারা যায় কিনা। 123 নম্বরে চলে যান, মাত্র 2 জন। আসেন 123-এ চলে যাই, দেখি। দেখেন, এখানে আমাদেরকে কি বলতেছিল যে ইফ এ স্কোয়ার অফ এরিয়া a/2 ইজ কাট অফ ফ্রম এ গিভেন স্কোয়ার অফ এরিয়া এ, দেন দ্য রেশিও অফ ডায়াগোনাল অফ দ্য কাট অফ স্কোয়ার টু দ্যাট অফ দ্য গিভেন স্কোয়ার। অর্থাৎ এখানে বলা হচ্ছে যে এই ক্ষেত্রফল বিশিষ্ট একটা বর্গ হতে অর্ধেক ক্ষেত্রফল বিশিষ্ট একটা বর্গ কেটে নেওয়া হলো। আচ্ছা, তো নতুন বর্গ আর হচ্ছে পুরাতন বর্গের কর্ণের দৈর্ঘ্যের অনুপাত কত, এটা আমাদের বের করতে হবে। তো খেয়াল করি ভাই, আমরা পুরাতনটা নিয়ে আগে কথা বলি। যে বর্গের ক্ষেত্রফল দেওয়া আছে, বর্গের ক্ষেত্রফল কত দেওয়া আছে? এ দেওয়া আছে। তাহলে আমরা জানি যে বর্গের ক্ষেত্রফল এক বাহুর দৈর্ঘ্য যদি এ হয় তাহলে ক্ষেত্রফল কত? স্কোয়ার। স্কোয়ার সমান সমান কত? এই এ হবে। দাঁড়ান, আমরা এখানে এ না ধরে এক্স ধরি, হ্যাঁ, তাহলে বিষয়টা আরও ক্লিয়ার হবে। তাহলে এরিয়া আমরা কত ধরতে পারি? বাহু যদি এক্স হয় তাহলে এক্স স্কোয়ার সমান সমান এ, তাহলে এক্স সমান সমান কত হবে? আপনি বলবেন যে রুট এ হবে। এক্স সমান সমান রুট এ। এখন আসেন, যেহেতু কর্ণ লাগবে আমার, কর্ণ, তাই না? তাহলে ডায়াগোনালটা কত হয়? বর্গের ডায়াগোনাল কত? আপনি বলবেন যে ভাই √2 এক্স হয়ে যায়, √2 এক্স। তাহলে এক্স এর মান তো আমরা জানি যে √2, আর এই এক্স এর মান কত? রুট এ জানি, রুট এ। ঠিক আছে, এটা গেল হচ্ছে পুরাতনটার হিসাব। এইবার আসেন, যদি আমরা একটু নতুনটার দিকে তাকাই, যে নতুনটার হিসাবটা কীরকম হবে। আমাদেরকে বলেই দিছে যে এরিয়া কত? অর্ধেক। এরিয়া হচ্ছে অর্ধেক। আমরা জানি যে এইটার যেই আপনার কি বলে এরিয়া, এটাকে আমরা ধরে নিচ্ছি ওয়াই স্কোয়ার। তাহলে ওয়াই স্কোয়ার সমান সমান কত? a/2। ওয়াই স্কোয়ার সমান সমান কত? a/2। তাহলে ওয়াই সমান সমান কত হবে? এখানে খেয়াল করেন, তাহলে আমাকে এখানে বর্গ করতে হবে, অর্থাৎ √a/2। √a/2 মানে হচ্ছে এখানে বিষয়টা হবে এরকম যে রুট কিন্তু দুইটার উপরেই আছে, এর ওপরেও রুট আছে, মানে a/2 উপরে রুট, তার মানে এর উপরেও রুট আছে, 2 উপরেও রুট আছে। এই তো গেল বিষয়। এখন আসেন, যদি আমরা ডায়াগোনালটা দেখি, যে ডায়াগোনালটা কত। আমরা জানি যে এই বর্গের বাহু যেহেতু আমি ধরছি ওয়াই, তার মানে ডায়াগোনাল কত হবে? √2 ইন্টু ওয়াই হবে। তাহলে খেয়াল করেন, এই যে √2 ইন্টু ওয়াই এর মানটা আমরা জানি কত? এই যে √a ডিভাইডেড √2।
ঠিক আছে। এখন প্রশ্নে জিজ্ঞাসা করছে আমাদেরকে যে দেন দ্য রেশিও অফ ডায়াগোনাল, মানে দুইটার রেশিও বের করো। তাহলে খেয়াল করেন, এই যে নতুনটার রেশিও আর হচ্ছে পুরাতনটার রেশিও, তাহলে নতুনটার রেশিও এটা যে √2 ইন্টু √a ডিভাইডেড √2, ঠিক আছে। আর পুরাতনটার রেশিও কত, এই যে √2 ইন্টু √a। আল্লাহ, এবার যেন হয়, দেখেন। তাহলে এই √2 এই √2 কেটে দেওয়া যায়, কেটে দিলাম। এই √a এই √a কেটে দেওয়া যায়, তাহলে এই পাশে কত থাকবে, 1 থাকবে। আর এই পাশে কত থাকবে, √2 থাকবে না। তাহলে এই যে নতুন বর্গ আর হচ্ছে পুরাতন বর্গ, এই দুইটার যেই ডায়াগোনাল বা কর্ণ, তার অনুপাত কত হবে, এই 1:√2। প্রথমবার কই ভুল করছিলাম আমরা ভাই? তাহলে এইটাই উত্তর, 1:√2। √2 দিছিলাম না, না? আচ্ছা 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 আচ্ছা, বুঝতে পারছি। দেখছেন, ওই জিনিসটাই তখন ধরতে পারতেছিলাম না আসলে। সবসময় মাথা আসলে ঠিক থাকে না, বুঝতে পারছেন। মাত্র আপনি ক্লাস করতেছেন, আর কেউ নাই। ওকে, তো ঠিক আছে ভাই, ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ, দেখা হবে। ও আপনাদের আজকে তো এই সপ্তাহে শেষ ক্লাস, আর ঈদের আগে মনে হয় না যে আর ক্লাস হওয়ার সম্ভাবনা আছে, কারণ সোমবার তো ঈদ। তো মনে হয় না যে আর ক্লাস নেওয়ার দরকার আছে, আমরা একবারে ঈদের পরেই শুরু করব, ঈদ সোমবারে। সো পরের সপ্তাহে, অর্থাৎ সামনের এই সপ্তাহটা, আজকে তো বুধবার, সামনের এই সপ্তাহটা পুরোটাই বন্ধ থাকবে। সবাই ভালোভাবে ঈদ কাটান, তারপরে ঈদের পরে দেখা হবে ইনশাল্লাহ। আল্লাহ হাফিজ।